তুমি যে বলছো খুন করনি, তার কোনো প্রমাণ বা সাক্ষী আছে? আমি মাথা নিচু করে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। তোমার কি কিছু বলার আছে? আমাকে 1 মাস সময় দিলে আমি আসল খুনিকে বের করে দেব। কিন্তু তোমাকে এত সুযোগ দেওয়া যাবে না। তাহলে আমার আর কোনো কথা নেই। উক্ত খুনের আসামি রানাকে এই আদালত বাংলাদেশ ৩০২ ধারা মোতাবেক ৫ বছর কারাদণ্ডে বন্দী রাখা হলো। ৫ বছর পর যদি তাহাকে ছেড়ে দেওয়া হয়, তখন যদি সে আসল খুনি বের করে আনতে পারে, তাহলে তাকে এই আদালত সম্মানজনক পুরস্কার দেবে। জজ সাহেব, আমি শহরে এসেছি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে। প্লিজ আমাকে একটা সুযোগ দেন, প্লিজ জজ সাহেব। মা, তুমি জানো তোমার ছেলে কলেজের ভিতর পরীক্ষায় সবার আগে হয়েছে। কি বলিস বাবা? মানে পুরো কলেজের ভিতর আমি ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো খবর তো। মা, একটা কথা বলবো? আরে বল, কি বলবি? মা, এই খুশির দিন সবাইকে মিষ্টি মুখ করাতে চাই। মা ঘরের ভিতরে গিয়ে কিছু জিনিস নিয়ে আসলো আর বলল, এই নে বাবা, এইগুলো বিক্রি করে মিষ্টি নিয়ে আয়। মা, বড় চাচাকে বলবো? বল। আজ তোর বাবা আমাদের সাথে থাকলে অনেক খুশি হতো রে বাবা। মা, তুমি আবারও শুরু করছো। দেখো, বাবা একদিন আমাদের মাঝে ফিরে আসবে। আর কতদিন এই সান্ত্বনা দিব বল? 15টা বছর এই কথা শুনে আসছি। মা দেখো, বাবা একদিন আসবে আমাদের মাঝে। আচ্ছা মা, আমি যাই। ওকে, যা। আর তোর চাচাতো বোন শিল্পীকেও বলিস, সে অনেক খুশি হবে। আমি বাজারে যাচ্ছি জিনিস বিক্রি করে মিষ্টি আনতে। তো চলুন এর মধ্যে পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম রানা। আমার পুরো নাম হচ্ছে জুবাইর হোসেন রানা। আর ঠিকই ধরেছেন, আমি এই গল্পের নায়ক। আমরা সংসারে 2 জন থাকি, আমি আর আমার মা। আর আমার বাবা, আমার বয়স যখন 6 বছর তখন শহরে একটা কাজে যায়, আর আসেনি। 15 বছর হয়ে গেছে। আমাদের অনেক জায়গা জমি ছিল, এতদিন সব বিক্রি করে সংসার চলেছে। এখন আমাদের বাসাটা আছে, আর সেই জমিনটা মাঝে মধ্যে শিল্পী তাদের বাসা থেকে খাবার আনে আমার আর আম্মুর জন্য। শিল্পী হলো আমার বড় চাচার একমাত্র আদরের মেয়ে। চাচার অনেক টাকা পয়সা আছে, কিন্তু একটু অহংকারী সে। তার মেয়ে শিল্পী আমাকে পছন্দ করে। আমি অনেক ভালো ছেলে, গ্রামের মধ্যে আমার মতো ছেলেই হয় না। আমি কোনো আড্ডা, গাঁজা, বিড়ি এগুলো কোনোটার মধ্যে নেই। সবসময় একা একা চলাচল করি। গ্রামে একটা কলেজে এবার সবাই সেরা হয়েছি, মেধাও অনেক বেশি আমার। আল্লাহ, পরিচয় দিতে দিতে তো আমি মিষ্টি নিয়েও চলে আসলাম চাচাদের বাসায়। চাচা, ও চাচা, কোথায় তুমি? ওমা, গরিবের ঘরে হাতির আগমন, কারণ কি? তারপর হাতে মিষ্টির কার্টুন, এটার মধ্যে কি রে? সর এখান থেকে। এটার মধ্যে কি থাকতে পারে তুই জানিস না? জানলে কি জিজ্ঞেস করতাম? এটার মধ্যে মাটি আছে না, সে মাটিকে গোল করে মিষ্টি বানাইছি। এবার হয়েছে? আচ্ছা, তুই সবসময় আমার সাথে ঝগড়া করিস কেন বল? তো কি করব, তোকে আদর করব? তোর ভালোবাসায় আমাকে রাতে ঘুমাতে দেয় না, তুই জানিস না রানা? শিল্পী চোখ বন্ধ করে এগুলো বলল, আর আমি চলে যাই। শিল্পী চোখ খুলে দেখেছে আমি কোথাও নেই। আমি আমার চাচার কাছে চলে যাই, পিছন পিছন শিল্পীও আসে। আমি আমার চাচাকে সালাম দিলাম। থাক বাবা, হয়েছে, আর লাগবে না বাবা, তুমি ওঠো। কি হয়েছে যে হঠাৎ সালাম করতে হলো? একটা খুশির খবর আছে, শুনবেন চাচা? বলো বাবা, কি? মনে হয় বিয়ে শাদী করবে। তুই সবসময় ফালতু কথা বলিস কেন? তো কি হয়েছে সেটা বল। আমি আমাদের কলেজে ফার্স্ট হয়েছি, সবার সেরা। সত্যি? জি। দেখ, তুই শুধু কলেজে যাস আর আসিস, আর একে দেখ কত ভালো ছাত্র ক্লাসের। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আমি জানি রানা নকল করে পাশ হয়েছে। চোর কখনো ভালো মানুষকে ভালো বলে না, চোর বলে। মানে তুমি কি বলতে চাও? তার মানে আমি চোর? নকল নিজে করে, আর এখন বলে নাকি রানা করে। আচ্ছা চাচা, আমি আসি। দুপুরেরটা খেয়ে যাও। না চাচা, এখন অনেক লোক বাকি আছে, মিষ্টি যাদেরকে দেওয়া হয়নি। কিছুক্ষণ পর আমার বেস্ট ফ্রেন্ড কাব্য আমার কাছে আসলো। কাব্য হলো আমার কলিজা। কাব্য আর আমি দুজনে একে অপরকে ছাড়া অসম্পূর্ণ, তাই কাব্যকে খবর দিতে মিষ্টি নিয়ে গেলাম। কি রে জানু, কেমন আছিস? ভালো জানো, তুই কেমন আছিস? হাতে এটা কিসের কার্টুন? মিষ্টি, তোর জন্য আনছি। কিসের মিষ্টি? বিয়ে শাদি করে ফেললি না কে? শালা, তোকে স্যার আমি বিয়ে করবো ভাবলি কি করে? করলে তো তোকে হসপিটালে পাঠাবো। এখন বল, মিষ্টি এগুলো কিসের জন্য এনেছিস? আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি তাই। সত্যি জানু? তোর কি মনে হয় আমি তোর সাথে মিথ্যা বলবো? না রে জানু। আচ্ছা, পরে কথা বলে, একটু কাজ করে আসছি। যা শোনা। তারপর আমি বাসায় চলে আসি, আর আমার মায়ের জন্য একটা কাপড়ও কিনে নিয়ে যাই।
আমার মা কাপড় টিপে অনেক খুশি হয়। খুশিতে আমার কপালে একটা কিস করে দেয়। তারপর মা বলে, বাবা আয়, কিছু খেয়ে নে। মা তুমি খানা রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা যা। আমি পুকুরে হাত মুখ ধোয়ার পর যখন পা ধোয়ার জন্য দাঁড়ালাম, তখন কে যেন পিছন থেকে আমাকে একটা ধাক্কা মারে, যার কারণে আমি পুকুরে পড়ে যাই। আমি উঠে দেখি শিল্পী হাসতে হাসতে শেষ। আমার এই অবস্থা দেখে, এটা কি করলি তুই? তোকে ধাক্কা মারলাম। হাসবি না একদম, হাসলে আমার নানুর মতো লাগে তোরে। হ্যাঁ, নানুর মতো না বলে বলতে পারিস না যে আমার বইয়ের মতো লাগে? আমার কি পাগলে পাইছে যে তোকে আমার বইয়ের মতো লাগতে বলবো? ঠিকই আছে, তোকে পাগলেই পাইছে। এই জন্যই তো তুই আমাকে পাগল মানিস না, এত সুন্দরী একটা মেয়েকে। তুই সুন্দরী? হাসালি? পুরো গ্রামে আমার মতো সুন্দরী মেয়ে একটাও পাবি না। হয়েছে, আর বলতে হবে না। কবি কি বলেছে জানিস? কি বলেছে কবি? কবি বলেছে, যে মেয়ে নিজেকে সুন্দরী বলে আসলে সে সুন্দরী নয়, ময়দা তাহাকে সুন্দরী করেছে তাই বলে সুন্দরী। পাতিলের কালিজার গায়ে থাকে আসল সুন্দরী সে, কারণ সে মায়ের মন জয় করতে পারে। এরকম মেয়েদের কেউ যদি বলে সুন্দরী, তাহলে সে হলো আসল সুন্দরী। এটা কোন বেকুব কবি বলেছে? তুই তাকে বেকুব বললি? হ্যাঁ, তো কি বলবো? তুই জানিস, সে যদি চায় তোর জীবনে বিয়ে হবে না, সে অনেক বড় একজন কবি। কি কি কোস তুই? এটাই সত্যি। এখন কি করতে পারি একটু বল না প্লিজ। একটা সুযোগ আছে তোর জন্য। প্লিজ বল, আমি করতে রাজি। তুই আমার পা ধরে ক্ষমা চা, তাহলে আর কিছু হবে না। গালি দিয়েছি কবিকে, পা ধরবো তোর কেন? আরে আমার না ধরলে কার ধরবি? কবিটা তো আমি। কি? হুম। আমি অনেক ভয় পাইছিলাম। আচ্ছা বাদ দে, আমাকে ওঠা, এই হাত ধর। শিল্পী আমাকে উঠতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু আমি শিল্পীর হাত ধরে মারি এক টান। এবার শিল্পীও পড়ে যায় পুকুরে, কিন্তু শিল্পী তো সাঁতার জানে না, সেটা আমিও জানি না। আমি উঠে যাই, শিল্পী বাঁচাও বাঁচাও বলছে, কিন্তু আমি মনে করেছি সে মজা করছে, তাই আমি তুলে নিই। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম, দেখি শিল্পী সত্যি সত্যি হেল্প চাচ্ছে, তাই আমিও দিয়ে এক লাফ। শিল্পীকে কোলে করে ওঠানো হয়, কিন্তু শিল্পী কিছুই বলছে না। অনেকক্ষণ পানিতে ভেজার কারণে অজ্ঞান হয়ে গেছে। শিল্পীর বুকে অনেক চাপ দেয়, অনেক পানি তার মুখ থেকে বের হয়ে যায়। চাপ দেওয়ার কিছুক্ষণ পরেই শিল্পীর জ্ঞান ফেরে, কিন্তু শিল্পী ইচ্ছে করেই অজ্ঞান হওয়ার ভান ধরে শুয়ে আছে। আমার অনেক টেনশন হচ্ছে, এই ভেবে যদি শিল্পীর কিছু হয় তাহলে আমার সমস্যা হবে। আমি আর কিছু না ভেবে বাংলা ছবির মতো শিল্পীর ঠোঁটে নিজের ঠোঁটটা মিলে ফু দিতে থাকি। আর এদিকে শিল্পী তো মনে মনে মহা খুশি। আমি একের পর এক ফু দিয়েই যাচ্ছি। অনেকক্ষণ পর শিল্পী নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে আওয়াজ করে হেসে দেয়। আমি তো লজ্জায় শেষ, লজ্জার থেকে বেশি আমার রাগ হচ্ছে, তাই আমি কিছু না বলে চলে যাই। শিল্পী পিছন পিছন ডাকতে থাকে, অনেক মজা লাগছিল রে। লুচ্চা কোথাকার। আমি লুচ্চা না, তুই লুচ্চা। তুই আমাকে কিস করিস, আমি এখনই চাচিকে বলে দিব। এই প্লিজ আম্মুকে বলিস না, আজকে একটা খুশির দিন, আমি আম্মুর চোখে জল দেখতে চাই না। একটা কাজ করলে বলবো না। আমি করব, তুই বল কি কাজ? আমাকে বিয়ে করতে হবে। তুই কি পাগল? আমি তোকে বিয়ে করব কেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি তোর জন্য পাগল। সে ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু বলিনি, আজ বলেছি। দেখ শিল্পী, তুই আমার বোনের মতো, আমি তোকে বউ কিভাবে বানাই বল? আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আমি আরো পড়াশোনা করতে চাই। আমি এখন বিয়ে করতে বলিনি, তুই শুধু রাজি হ। না। আমি এখনো পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে ফেলবো। তুই জীবন শেষ করবি কেন মা? পিছন থেকে মা এসে বলল, মা, আমি তোমার ছেলেকে আমি জানি, আর আমি আমার ছেলের বউ হিসেবে তোকেই চাই, কিন্তু আগে রানাকে তোদের মতো হতে দে, তারপর আমি আর তোর বাবা কাছে তোদের প্রস্তাব নিয়ে যাব। মা তুমি এসব কি বলছো? আমি তোর বউ হিসেবে শিল্পীকেই চাই। শিল্পী মায়ের পায়ে সালাম করে বলে, আর লাগবে না মা। আমি আসি মা। এই এখন বিয়ে হয়নি, তুই মা বলিস কেন? না হলেও তো হবে, তাই আগে থেকেই শিখে রাখতে হবে না? নিয়ম চালু করতে হবে তো, বোঝো না? শিল্পী মা, খেয়ে যাও। না মা, খাবো না, জামা কাপড় চেঞ্জ করতে হবে। আচ্ছা রানা, ঘরে আয়। তারপর আমি চলে যাই ঘরে, জামা কাপড় চেঞ্জ করি, তারপর খেতে যাই। এমন সময় বললাম, মা একটা কথা বলবো? বল বাবা, কি কথা? মা স্যার আমায় বলেছে মাস্টার্স পর্যন্ত শহরে পড়তে। আর কত বছর লাগবে মাস্টার শেষ হতে? মা আর মাত্র 5 বছর লাগবে। তাহলে তো অনেক টাকাই প্রয়োজন। মা তুমি চাও না আমি বড় কিছু হই? তুই এইটা কি বললি? প্রয়োজনে আমি মানুষের বাসায় কাজ করব, তবুও তোকে পড়াবো। আমি তো কালকেই চলে যাব শহরে। আচ্ছা 5 বছরের জন্য আমাদের এই জমিটার দলিল বন্ধ রেখে কিছু টাকা নিয়ে দিই।
ওকে মা। আরেকটা কথা মা, আমি 1 বছর পর পর আসবো। ঠিক আছে, কিন্তু প্রতিদিন তুই তোর চাচা অথবা শিল্পীর মোবাইলে কল দিয়ে ভালো মন্দ জানাবি। ঠিক আছে। আচ্ছা মা, আমি ব্যাগ গোছাচ্ছি, তুমি টাকার ব্যবস্থা করো। তুই ব্যাগ পরে গুছাইস, আগে তোর চাচা বাড়ি বলে আয় যা। তারপর আমি প্রথমে শিল্পীদের বাসায় চলে যাই। গিয়ে প্রথমে শিল্পীকে দেখি, শিল্পী দৌড়ে আসে। মুহূর্তে আমার মুখটা মলিন করে ফেললাম। কি হয়েছে? হঠাৎ আমাকে দেখে মুখটা মলিন করলে কেন? আমি কালকে সকালে গ্রাম ছেড়ে শহরে চলে যাব। কেন? কি হয়েছে? কিছু হয়নি। চাচা কোথায়? আগে বলো, কেন যাবে? চাচাকে বললে শুনতে পারবি। আমি বিরক্ত করি তাই তুমি চলে যাবে? আরে না, তুই আমাকে বিরক্ত করবি না তো কে করবে? কি, সূর্য আজকে কোন দিকে উঠলো? প্রতিদিন যেই দিকে ওঠে আজকেও সেই দিকেই। আমি তোমাকে বিরক্ত করি তাতে তুমি খুশি? এমন সময় চাচা আসলো। কি বাবা, কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমিও ভালো। ভিতরে আসো। না চাচা, একটা কথা বলতে এসেছি আমি। বলো, কি বলবা? আমি কালকে শহরে চলে যাব। কেন, কি হয়েছে? কিছু হয়নি, আমি পড়াশোনা করতে যাব। কিন্তু এত টাকা কোথায় পাবে? মা বলেছে আমরা যেখানে থাকি সেখানে জমিটার দলিল বন্ধক রেখে টাকা নেবে। তোমার কত টাকা লাগবে? 10,000 টাকার মতো হলেই চলবে। ওকে, টাকা আমি দিব। জমির দলিল বন্ধক রাখতে হবে না। ঠিক আছে চাচা। তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। চাচা টাকা আনতে ভেতরে গেল। তখন শিল্পী বলল, তুমি আমাকে রেখে চলে যাবা? তো তোকে কি নিয়ে যাব নাকি? তা বলিনি। আসবা কতদিন পর? 1 বছর পর। এতদিন পর পর আসবা? হ্যাঁ, তো কি করব? পারলে তোর আর আঙ্কেলের মোবাইল নাম্বারটা দে। এই নাও, 018804002। এটা কার? এইটা আমার। আর বাবার নাম্বার ও এমন, শুধু 017 হবে। এই না বাবা, তোমার টাকা। মন দিয়ে পড়ালেখা করিও। জি চাচা, দোয়া করেন আপনি। তুমি আমার ছেলের মতো। তোমাকে তোমাকে দোয়া না করলে কাকে দোয়া করব? তো চাচা যাই। আব্বু, আমি একটু রানা ভাইয়াদের বাসা থেকে গিয়ে আসি। যা, তোকে মানা করছে কে? তারপর আমি শিল্পীকে বাসায় দিয়ে আর টাকাগুলো আমার আম্মুকে দিয়ে কাব্যুর কাছে গেলাম। এই শালা, কই তুই? বল জানো। তুই ঢাকা যাবি কবে? আজকে যাব। কেন, কি হয়েছে? কালকে গেলে হয় না? হয়তো, কিন্তু আজকে গেলে কি হবে? কালকে আমিও ঢাকা চলে যাব তাই। ও সরি, আপনাদের তো কাব্যের পরিচয় দেওয়া হয়নি। কাব্যের কোনো ভাই বোন নেই, সে একা। সে ঢাকা একটা মার্কেটে কাজ করে। কেন, কি হয়েছে? আসলে আমি ঢাকা পড়বো। বাহ, ভালো কথা। তো কাল কয়টা বাজে যাবে? ভাবছিলাম সকালে ফজরের পরই রওনা দেব। ঠিক আছে, তাহলে তুই বাসায় যা। আমি সকালে লঞ্চ ঘাটে তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে। তারপর আমি বাসায় চলে আসি। এসে শিল্পী ও আমার মায়ের সাথে অনেকক্ষণ কথা বলি। শিল্পী রাতে আমাদের বাসায় ছিল। সকালে আমি সবার থেকে বিদায় নিই। শিল্পী অনেক কান্না করে আর আমার আম্মু অনেক কান্না করে। আমি শিল্পীকে বলি রাতে যেন আমাদের বাসায় এসে থাকে। শিল্পীও রাজি হয়। তারপর আমি আর কাব্য চলে যাই গ্রাম ছেড়ে শহরে। সন্ধ্যায় গিয়ে ঢাকায় উঠি। আমার পরনে ছিল একটা কালো শার্ট আর কাব্যর পরনে ছিল লাল একটা শার্ট। এদিকে শহরের একটা নামকরা গুন্ডা কালো মাস্তান এবং তার লোকেরা একজন বড় নাম করে শিল্পপতিকে খুন করে। তা আমি এবং কাব্য দেখে ফেলি। কাব্য আমাকে অনেক নিষেধ করে সেখানে না যেতে, কিন্তু আমি কাব্যর কথা শুনি না। কাব্য দাঁড়িয়ে আছে আর আমি সেখানে যাই। গিয়ে দেখি কিছু লোক একজন ছুরি দ্বারা আঘাত করছে। আমি তখন বললাম, এই তোমরা কারা? এই লোকটাকে মারছো কেন? লোকগুলো আমার দিকে তাকায়। আমি সবার মুখে স্পষ্ট দেখি তারা আমার দিকে এগোতে থাকে। এমন সময় পুলিশের গাড়ির আওয়াজ পাই। তখনই মাস্তানগুলো পালিয়ে যায়। আমি তখন দেখি ওই লোকটা শ্বাস নিচ্ছে, তাই আমি দৌড়ে যাই সেখানে এবং তার বুক থেকে ছুরিটা বের করে ফেলি। এমন সময় পুলিশ আমাকে দেখে এবং পুলিশ মনে করেছে আমি এই লোককে খুন করেছি, তাই পুলিশ এসে আমাকে গ্রেফতার করে। তখন কাব্য দূর থেকে সবকিছু দেখতেছিল। কাব্য জানে এটা ঢাকা শহর, এখানে কাব্যর সাক্ষী গ্রহণযোগ্য নয়, তাই কাব্য এগোয়নি। আমি খুন করিনি, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন। যা বলার আদালতে বলিস। স্যার বিশ্বাস করেন আমি খুন করিনি, আমি তো মাত্র ঢাকাতে আসলাম পড়াশোনা করতে। বলছি না যা বলার আদালতে বলতে। তারপর পুলিশরা আমাকে নিয়ে যায়। আমার কোনো কথাই তারা শোনে না। এদিকে কাব্য পুরো পাগলের মতো হয়ে গেছে। সে তার মার্কেটে গিয়ে তার মালিককে সবকিছু সে খুলে বলে। তার মালিক একজন উকিলকে ধরে রানার ব্যাপারে। এইদিকে পরের দিন সকালে কাব্য আমার কাছে আসে। স্যার, রানার সাথে একটু দেখা করব। এই হাবিলদার, এই লোকটিকে রানার কাছে নিয়ে যাও। ইয়েস স্যার, চলুন আপনি আমার সাথে। তারপর কাব্য আমার কাছে থানায় এসে, ওই যে রানা। রানা,
এই রানা, তুই আসছিস দোস্ত? আমি ওই দিন তোর কাছে আসিনি কারণ হলো আমিও জেলে যেতাম তাই। সেদিন তোর কথা শুনলে আজ এখানে থাকতে হতো না রে। বাদ দে ওই সব কথা। শোন, আমি আমার মালিকের সাথে কথা বলেছি, সে একজন উকিল ধরেছে তোর জন্য। আজকে তোকে আদালতে নিয়ে যাবে, তখন সে তোর পক্ষে লড়বে। আচ্ছা, একটু বাসায় কল দিত শিল্পীর নাম্বারে। আচ্ছা, নম্বর দে। তারপর আমি কাব্যকে নাম্বার দিই আর কাব্য কল দিল। রিং হচ্ছে। তাহলে এদিকে দে। কিছুক্ষণ রিং হওয়ার পর শিল্পী রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি রানা। কেমন আছো তুমি? ভালো, তোমরা? ভালো। কখন গিয়ে পৌঁছেছ? গতকালকে মাগরিবের পর। আম্মু অনেক টেনশন করেছিল, তুমি পৌঁছে একটা কল দিতে পারোনি? অনেক ঘুম পাচ্ছিল তো, তাই ঘুমিয়ে গেছিলাম। ও, আই শোনো। হ্যাঁ বলো। ঢাকা শহরে খুব খারাপ খারাপ মানুষ আছে, সবার থেকে দূরে থাকবা। কারো কোনো রকম উপকার করতে যেও না, তাহলে ক্ষতি হবে। আমি চুপ করে আছি। আর শোনো, ঠিক মতো পড়বে আর খাওয়া দাওয়া করবে। আর আমায় প্রতিদিন যখনই সময় পাও কল দিবা, কেমন? হ্যাঁ। আচ্ছা, আম্মুর কাছে কি ফোনটা দেওয়া যাবে? আমি বাসায় গিয়ে কল দিব। আস্তে আস্তে যাস। তারপর আমি কল কেটে দিই। কিছুক্ষণ পর কল দেয় শিল্পী। আম্মুর সাথে কথা বলো। দাও। কেমন আছিস বাবা? মা, ভালো আছি। তুমি কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকে কি করে? খেয়েছো কিছু? না বাবা, একটা কথা বলি বাবা। বলো মা। গতকালকে রাতে স্বপ্নে দেখি তোকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাই বাবা, একটু সাবধানে চলাফেরা করিস, কেমন? তুমি চিন্তা করো না মা। তুই আমার বুকে না আসা পর্যন্ত চিন্তা থাকবে। আচ্ছা মা, রাখি। ঠিক আছে বাবা, ভালো মতো পড়ালেখা করিস, কেমন? তারপর কল কেটে দিই। আর আমি অনেক কান্না করি আমার মায়ের কথা শুনে। কিছুক্ষণ পর আমাকে আদালতে ওঠানো হয়েছে। আমি যে খুন করিনি তার কোনো প্রমাণ দেখতে পারিনি। তাই জজ বলল, তুমি যে বলছো খুন করনি, তার কোনো প্রমাণ বা সাক্ষী আছে? আমি মাথা নিচু করে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। তোমার কি কিছু বলার আছে? আমাকে 1 মাস সময় দিলে আমি আসল খুনিকে বের করে দেব। কিন্তু তোমাকে এত সুযোগ দেওয়া যাবে না। তাহলে আমার আর কোনো কথা নেই। উক্ত খুনের আসামি রানাকে এই আদালত বাংলাদেশ 302 ধারা মোতাবেক 5 বছর কারাদণ্ডে বন্দী রাখা হলো। 5 বছর পর যদি তাহাকে ছেড়ে দেওয়া হয়, তখন যদি সে আসল খুনি বের করে আনতে পারে, তাহলে তাকে এই আদালত সম্মানজনক পুরস্কার দেবে। জজ সাহেব, আমি শহরে এসেছি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে। প্লিজ আমাকে একটা সুযোগ দেন, প্লিজ জজ সাহেব। কি স্বপ্ন পূরণ করতে এসেছো? আমি গ্রামের কলেজে ফার্স্ট হয়ে শহরে এসেছিলাম মাস্টার্স শেষ করতে। তাহলে খুন করলে কেন? আমি খুন করিনি। আচ্ছা, এখন এসব বলে কোনো লাভ নেই। তাহলে আমার মায়ের স্বপ্ন সব বাদ? আপনাদের মতো বড় লোক কিছু লোকের জন্য আমরা গরিবরা স্বপ্ন পূরণ করতে পারি না। স্টপ মিস্টার রানা চৌধুরী, নো সাউন্ড। দিস ইজ আ কোর্ট, দিস ইজ নট ইউর হোম। স্যার, আমার জায়গায় আপনি হলেও এটাই বলতেন। তোমার জন্য এই 5 বছর পড়াশোনার ব্যবস্থা করা হলো কারাগারে। আমি অনেক খুশি হলাম। ধন্যবাদ জজ সাহেব। তারপর জজ সাহেব চলে গেলেন। তারপর পুলিশ আমাকে জেলে নিয়ে যায়। তখন আমি বললাম, স্যার, আমি কি আমার বন্ধুর সাথে একটু কথা বলতে পারি, একান্ত? ওকে। তারপর আমি কাব্যর কাছে যাই। ভাই, আমার একটা হেল্প করবি প্লিজ? তোর জন্য না করলে কার জন্য করব বল? এই নে। কিসের টাকা এগুলো? এখানে 8,000 টাকা আছে, এগুলো তোর কাছে রাখ। আমি কি করব? তুই প্রতিদিন আমার সাথে দেখা করবি। তখন তোর মোবাইল দিয়ে আমি বাসায় কথা বলবো। আর তোকে যখন নতুন বই কিনতে বলবো, তখন এখান থেকে টাকা দিয়ে বই কিনে আনবি, কেমন? টাকাগুলো তোর কাছে রাখ, আমার লাগলে আমি নিব। তোকে নিতে বলছি না। ওকে দে। আর একটা কথা, আমার এই ব্যাপারে যেন কেউ না জানে। তুই কি পাগল? আপনার সময় শেষ, আপনি আসুন আমাদের সাথে। তারপর পুলিশ আমাকে নিয়ে যায়। এইভাবে চলতে থাকে আমার দিনকাল। জেলের ভিতরে আমি মাস্টার্স শেষ করে ফেলি 5 বছরে। 5 বছর পর আমি আজকে জেল থেকে বের হলাম। প্রথম 2 বছর বাসায় কথা বললেও শেষে 3 বছর বাসায় কারোর সাথে কোনো যোগাযোগ রাখিনি। আমি বের হয়ে ভাবলাম বাসায় যাব। পরে আবার ভাবলাম একটা চাকরি হলে তারপর বাসায় চলে যাব। তাই শেষে কাব্য বলল, তখন আমি কি করতে পারি? দেখ ভাই, এই অবস্থায় আমি বাসায় যাব না। দেখ, এখন তো আমার কোনো সার্টিফিকেট নেই, কোনো সরকারি চাকরিও করতে পারবো না। তুই বরং আমার ড্রাইভিং শেখাতে পারবি? তুই ড্রাইভিং শিখবি কেন? ভাই, দেখে শিখলে কাজে লাগবে। ঠিক আছে, আর শোন, যতদিন না তোর কোনো একটা কিছু হয় ততদিন আমার সাথে থাকবি। তোর মতো বন্ধু যেন সবার একটা করে হয়। হয়েছে, আর কিছু খেয়ে নে। তারপর কাব্য আমাকে 2 মাস ড্রাইভিং শেখায়। এখন আমি ভালো করেই প্রাইভেট কার চালাতে পারি। তাই আমি কাব্যকে বললাম, দেখ কাব্য, তুই তো আমার জন্য অনেক কিছু করেছিস, এখন আরেকটা কাজ করতে পারবি?
আরে বল, আমি তো তোর জন্যই জীবন দিতেও প্রস্তুত। তোকে জীবন দিতে কে বলেছি শালা? বল, কি বলবি? আমার জন্য যদি একটা ড্রাইভিংয়ের চাকরি খুঁজে দিতি। ঠিক আছে রানা, তুই থাক, আমি মার্কেট থেকে গিয়ে আসি। ঠিক আছে যা। শুয়ে আছি, হঠাৎ করে 5 বছর আগের কথা মনে পড়ে গেল। সেই শিল্পীর সাথে দুষ্টুমি, কিস করা, আমার আম্মুকে আম্মু বলা, আমাকে ভালোবাসা, এগুলো ভেবে নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসে। হঠাৎ নিজেকে বললাম, এখন হয়তো আবার তার বিয়ে হয়ে গেছে, মনে হয় তার বাচ্চাও হয়ে গেছে। আমি তাকে নিয়ে চিন্তা করে কী লাভ? আজ থেকে বলে গেলাম শিল্পী নামক কি একজন যে ছিল আমার জীবনে। অনেকক্ষণ পর ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর কাব্য এসে বলে, রানা, ও রানা। হ্যাঁ বল। তুই ঘুমাস? কি বলবি বল। তোর জন্য একটা চাকরি পেয়েছি। কি বলিস? কিসের? এই লোকের বাড়িতে তার নিজের গাড়ির ড্রাইভার। ভাই তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ পরে দিস, এখন চল দেখি তোকে পছন্দ করে কি না। হ্যাঁ চল। তারপর আমরা চৌধুরী বাড়ি চলে যাই। বাড়ির মালিকের নাম শাহিন চৌধুরী। ভেতরে ঢোকার আগে আমি কাব্যকে বললাম, দোস্ত একটা কথা বলবো তোকে। বল। আমি যে মাস্টার শেষ করেছি সেটা বলিস না প্লিজ। কেন? বলিস না, পরে তোকে বলবো। ঠিক আছে চল এখন। ভেতরে ঢুকতে চাই কিন্তু দারুণ যেতে দেয় না। চৌধুরী সাহেব আমাকে বলেছে একজন ড্রাইভার আনতে, আমি ড্রাইভার নিয়ে এসেছি। আচ্ছা আপনারা দাঁড়ান, আমি চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করে আসি। ওকে যান। কিছুক্ষণ পর দারোয়ান এসে বলে, স্যার আপনাদেরকে যেতে বলেছে। তারপর আমরা ভেতরে ঢুকি। কিছুক্ষণ পর বাড়ির ভিতর ঢুকে যাই। চৌধুরী সাহেবকে দেখে কাব্য বলে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো কাব্য? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? ভালো আছি। কি খবর? তেমন কিছু না, আপনি একজন ড্রাইভার চেয়েছিলেন না? পেয়েছো? জি, এই ছেলেটা অনেক ভালো, আমার ছোট ভাইয়ের মতো। ও ভালো করে ড্রাইভ করতে পারে? জি চৌধুরী সাহেব। ওকে, আমার আর কিছু জানার প্রয়োজন মনে করি না, কারণ তুমি আছো তো। জি চৌধুরী, আর ও অনেক ভালো ছেলে। ঠিক আছে, ওর ব্যাগপত্র নিয়ে আসতে বলো, আজকে থেকে জয়েন হয়ে যাক। হঠাৎ উপর থেকে চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে সাইরা চৌধুরী, আদর করে সবাই সেলি ডাকে, সবার আদরের, দেখতে অনেক সুন্দর আর একটু দুষ্ট। আব্বু। বলো মা। আমি মাথা নিচে করে তাকিয়ে আছি আর কাব্য হা হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। সেলি বলল, আব্বু এরা কারা? ও হলো আমার পরিচিত একজন লোক, আর এই মাথা নিচু করে আছো সে হলো আমাদের নতুন ড্রাইভার। ও, তো মুখটা দেখা যাচ্ছে না কেন? এই ছেলে, মুখটা দেখাও একটু। কি হলো, মাথা নিচু করো? আসলে ও একটু সহজ সরল আর একটু বেশি লাজুক। ও তাই? আচ্ছা ড্রাইভার, আপনার নাম কি? ম্যাম সাহেব, আমার নাম রানা। এত সুন্দর না তোমার? জি ম্যাম সাহেব। আচ্ছা তুমি তোমার জামা কাপড় নিয়ে আসো। চল রানা। হ্যাঁ চল। তারপর আমরা বাসায় চলে যাই। আমি গিয়ে আমার যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিলাম এবং আমি একা সে বাসায় চলে যাই। আর কাব্য মার্কেটে চলে যায়। কিছুক্ষণ পর আমি চৌধুরী বাড়িতে যাই। চৌধুরী সাহেব তার বাড়ির কাজের মেয়েকে ডেকে দেয়। সকিনা, ওই সকিনা। জি সাহেব। ড্রাইভারকে তার রুমটা দেখিয়ে দে। জি সাহেব। তারপর সকিনা আমাকে আমার রুমে নিয়ে যায়। এটা আপনার রুম। আচ্ছা ঠিক আছে, আপনি যান। কিছু লাগলে বলবেন আমাকে। জি। তারপর সকিনা চলে যায় আর আমি রুমটা গুছিয়ে নিই নিজের মতো করেই। অনেক সুন্দর লাগে রুমটা। আমি যতগুলো আমার বই আছে সবগুলো ব্যাগের ভিতরে লুকিয়ে রাখি। তারপর আমি ফ্রেশ হয়ে বিশ্রাম নেই। সকালে চৌধুরী সাহেব আমাকে বলে, রানা, এ রানা। জি স্যার। গাড়িটা বের করো তো। জি স্যার। আমি গাড়িটা বের করি। তারপর চৌধুরী সাহেব, সেলি এবং তার আম্মু গাড়িতে ওঠে। ঘুরতে যাবে তারা। কিছুটা যাওয়ার পরে ট্রাফিক জ্যামে আটকে যাই। 20 মিনিটের মতো থাকতে হবে মনে হচ্ছে, কিন্তু হঠাৎ আমার নজর পড়ে যে আমাদের গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির হর্নের আওয়াজে তা বোঝা যাচ্ছে না। রোগী খুব অসুস্থ, কিন্তু যেতে পারছে না। ছেলের মনটাও খারাপ হয়ে গেল আমার দেখে। মূলত কথা হলো, সবারই মনটা খারাপ, কিন্তু কি করবে সবাই? সকলে গাড়িওয়ালার পিছনে তাকিয়ে আছে, কিন্তু পুলিশ রাস্তা বন্ধ করে ফেলেছে। তাই আমি গাড়ি থেকে নামি। কোথায় যাচ্ছ? ম্যাডাম একটু আসি। আমি কোথায় যাচ্ছি ছেলেটা ফলো করতেছে। শুধু ছেলে নয়, সকল মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এত জ্যামের মধ্যে কেন আমি গাড়ি থেকে নামলাম এটাই সবাই ভাবছে। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখি একটা বৃদ্ধ লোক মৃত্যুর সাথে লড়ছে। অবস্থা খুবই খারাপ তার। তাই আমি লোকটিকে কোলে নিলাম এবং দৌড়াতে শুরু করলাম। সবাই তো খুশিতে আত্মহারা। ছেলে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভাবছে যে আমি কি করছি। আমি অনেক কষ্টে পার করলাম, কিন্তু কোনো গাড়ি পেলাম না। একটু সামনে ক্লিনিক,
তাই আমি কোলে নিয়ে দৌড়াতে লাগলাম। পেছনে পেছনে লোকটির আত্মীয় স্বজনরাও দৌড়াতে লাগলো। আমি ক্লিনিকে ঢুকে যাই। ডাক্তার, ডাক্তার। নার্স, নার্স। কিছুক্ষণ পর তাকে আইসিইউতে নিয়ে গেল। আমি এক দৌড়ে গাড়ির কাছে চলে যাই। যাওয়ার সময় একটা সুন্দর মেয়ে বলল, দাদাকে কোথায় রাখছেন? আইসিইউতে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কর্তব্য। আমি আরশি, আপনি? আমি রানা। আচ্ছা, আমি চলে যাই, বাই। নাম্বারটা দিয়ে যান। সরি, আমি কোনো মোবাইল চালাই না। বাসার ঠিকানাটা দিয়ে যান। অন্য এক সময় দেখা হলে কথা বলবো, এখন বাই। আমি আর কিছু না শুনে চলে যাই। গিয়ে দেখি ট্রাফিক শেষ, আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর কোনো গাড়ি নিয়ে দাঁড়ানো। সরি স্যার, সরি ম্যাডাম। আরে সরি বলার কি আছে? আমার জন্য আপনাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, তাই। তুমি যে কাজ করলে এর জন্য সারা দিন দাঁড়িয়ে থাকলেও কোনো কিছু হতো না। সেলি শুধু আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আসলে স্যার, আমি কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারি না, তাই। তুমি আজ যে কাজ করলে এর জন্য তোমার বেতন এখন থেকে প্রতি মাসে 10,000 টাকা। ধন্যবাদ স্যার। তারপর আমরা সবাই একটা নদীর পাড়ে চলে যাই ঘুরতে। অনেকক্ষণ করে অনেক মজা হয়, কিন্তু সেলি আমাকে নিয়ে ভাবছে, এত দয়ালু মানুষ এখনো পৃথিবীতে আছে। কিছুক্ষণ পর সবাই বাদাম কিনে আমাকেও কিছু বাদাম দেয়। সবাই এক জায়গায়, আর আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। ওদের থেকে কিছুটা দূরে স্পষ্ট দেখা যায়, কিন্তু কথা শোনা যায় না। সেলি আমার দিকে তাকিয়ে তাকিয়ে বাদাম খায়। আমি একটা বাদাম মুখে দেবো এমন সময় একটা বাচ্চা, দেখে মনে হচ্ছে ভিক্ষা করে, সে আমাকে এসে বলে, স্যার, আমাকে কিছু টাকা দিবেন? কি করবা টাকা দিয়ে? অনেকদিন হলো পেট ভরে কিছু খাই না। তোর বাবা মা নেই? জি না স্যার। আচ্ছা, তুই আমাকে স্যার বলিস কেন? তুইও যেমন আমিও তেমন। স্যার, দেন না কিছু টাকা। তারপর আমি পকেটে খুঁজে, আমার কাছে তো কোনো টাকা নেই, মাত্র 5 টাকা আছে আমার কাছে। সেলি সব দূর থেকে দেখতেছে। কিছুক্ষণ পর আমি আমার হাত থেকে ঘড়িটা খুলে দিয়ে বললাম, এই নে, এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। না স্যার, আপনার কাছে টাকা না থাকলে দেওয়া লাগবে না। তোকে এটা নিতে বলছি না, নিয়ে নে। স্যার, আপনি অনেক ভালো। তখন আমি সেলিটির কপালে একটু চুমু দিই। সেলি তো সব দেখতেছে, সে তো আমার প্রেমে পড়ে গেছে। তারপর আমরা সবাই গাড়িতে করে বাসায় চলে যাই। হঠাৎ সেলি সবার সামনে আমাকে বলল, আই রানা। জি ম্যাম সাহেব। তুমি আমাকে মেম সাহেব বলবা না। কেন ম্যাম সাহেব? বলতে মানা করছি, বলবা না। বললে সমস্যা কোথায়? রানা, তুমি তোমার রুমে যাও। আচ্ছা ম্যাম সাহেব। তারপর আমি আমার রুমে চলে গেলাম। বাবা, ওর মতো এত ভালো একটা ছেলেকে ড্রাইভার মানায় না। তো কি মানাই? তোমার অফিসে একটা চাকরি দিলে ভালো হতো। দেখো মা, ওর তো কোনো লেখাপড়া জানে নাই। আচ্ছা আব্বু, বাদ দাও, এখন একটু বিশ্রাম নেই, কেমন? তারপর সবাই যার যার রুমে চলে যায়। এইদিকে আমি রাত 11টার পর আমি আমার বইগুলো খুলে পড়ি, আর অন্যদিকে সেলি শুয়ে শুয়ে আমার কথাগুলো ভাবতে থাকে। আজকে আমার প্রত্যেকটা কাজ কেন জানি সেলির ভালো লাগলো। তারপর সেলি আমার রুমের দিকে আসে আমাকে দেখতে, কিন্তু কিছুতেই যেতে পারছে না। তারপর সেলি আমার রুমের দিকে আসে আমাকে দেখতে, কিন্তু কিছুটা যেতে না যেতেই দেখে আমার রুমে আলো জ্বলে। তারপর তাড়াতাড়ি আসে, এসে দেখে আমি একটা ইংলিশ গ্রামার পড়ছি, অনেক মোটা বইটি। সেলি তো দেখে অবাক হয়ে আছে, সেলি কিছুই বুঝতে পারছে না। সেলি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, আমি বইটা শেষ করি, তারপর বইটা ব্যাগের ভিতর লুকিয়ে রাখি। তা সেলি ফলো করে ফেলেছে। তারপর সেলি তার রুমে চলে যায়, গিয়ে ভাবতে থাকে, রানা আসলে কি, কে? ভাবতে ভাবতে সকাল হয়ে যায়, কিন্তু সেলি আজ রাতে একটু ঘুমায়নি। পরদিন সকালে আমি ওটা গাড়ি পরিষ্কার করে এমন সময় সেলি আমার কাছে আসে। আচ্ছা রানা, তোমার বাসা কোথায়? আমার বাসা তো গ্রামে। গ্রামের নাম কি? তোমার জেলা কি, থানা কি? বরিশাল বিভাগ, জেলা ভোলা, থানা দৌলত খান, গ্রাম হ্যালিপোর্ট। ভাববা, ভালোই তো। জি ম্যাম। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে? মাস্টার্স। হুট করে আমি কথাটা বলে ফেললাম। মানে? আরে ম্যাম সাহেব, আমি তো কোনো পড়ালেখাই করিনি। তাহলে মাস্টার্স বললে কেন? আরে ম্যাম সাহেব, আমি বলতে চেয়েছিলাম যে আমার বয়স যখন 6 বছর, তখন আমি একটা স্কুলে গেলাম, তখন একজন মাস্টার আমাকে অনেক মাইর দিল, তাই চলে আসলাম। ও জি। আচ্ছা, তোমার গ্রামে কে কে আছে? শুধু মা আছে। কেন, তোমার বাবা নেই? আমার বয়স যখন 6 বছর, তখন আমার বাবা শহরে একটা কাজে আসে, তারপর আর গ্রামে ফিরে যায়নি। ও আচ্ছা, তুমি যে ছেলেটির সাথে আমাদের বাসায় আসছো, সে তোমার কি হয়? সে আমার বন্ধু ছোটবেলা থেকেই, আর সে আর আমি একসাথে বড় হয়েছি। ও আচ্ছা, তুমি কাজ করো, আমি আসছি। আচ্ছা ম্যাম সাহেব। তারপর ছেলে বাসায় চলে যায়। কিছুক্ষণ পর চৌধুরী সাহেবকে নিয়ে আমি অফিসে যাই। চৌধুরী সাহেব অফিসের কাছে গিয়ে আমাকে বলল,
তুমি গাড়িটা নিয়ে বাসায় চলে যাও। আমি যখন বাসায় কল দিয়ে বলবো তখন তুমি আসিও। জি স্যার। তারপর আমি গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম। আর এদিকে ছেলে আমার রুমে আসে। এসে প্রথমে আমার ব্যাগ থেকে সব জামা কাপড় উঠিয়ে ফেলে। সব কিছুর পিছনে দেখে অনেকগুলো বই। সবগুলো বই মাস্টার্সের বই এবং সবগুলোতে আমার নামও লেখা ইংরেজিতে। তারপর একটা ডায়েরি পেল। সেখানে লেখা ছিল যে ইন্টারে কলেজের ভিতর সবার সেরা হয়েছি এবং একা একা জেলে বসে মাস্টার শেষ করি। ছেলে সব দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু জেলে থেকে মাস্টার শেষ করলাম এইটার মানে বুঝলো না ছেলে। সে সব কিছু আগের মতো জায়গায় রেখে চলে আসে এবং তার মনে একটাই প্রশ্ন যে আমি শহরে এসে কেন জেলে মাস্টার শেষ করলাম। এইদিকে আমিও জ্যামে আটকে যাই। আমার পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়িটা ছিল আরশির। আরশি হঠাৎ ডান পাশে তাকিয়ে দেখে যে আমি। সে আমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে আমাকে দেখে ডাক দেয়, এই যে মিস্টার। কিন্তু আমি খেয়াল করিনি। এই যে মিস্টার রানা সাহেব। তারপর আমি তার দিকে তাকালাম। আমি দেখি সেই দিনের ওই মেয়েটা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো, আলহামদুলিল্লাহ। ট্রাফিক সিগন্যাল পড়ে গেল, আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। আর সে এমন সময় বলল, মিস্টার রানা, আপনাকে আমার বাবা বলছে দেখা করতেন। কোথায় পাবো আপনার বাবাকে? তখন আর সে একটা কাগজ ছুঁড়ে মারলো আর বলল, এখানে সব লেখা আছে। আচ্ছা। তারপর আমি চলে যাই বাসায়। তখন ছেলে বলল, আচ্ছা, তোমার বন্ধু কোথায় থাকে? কেন? না, এমনি। মিরপুর 11 সি ব্লক। তার নাম কি? তার নাম কাব্য আহমেদ। আচ্ছা চলো তো একটু তার কাছে। কেন? আমার কাজ আছে। আর তুমি ড্রাইভার, আমি যেটা বলবো সেটা করবে, ওকে? জি ম্যাম সাহেব। তো চলো। তারপর আমি গাড়ি নিয়ে বের হই, কাব্যর কাছে চলে যাই। তখন সেলি বলে, তুমি গাড়িতে থাকো, আমি আসছি। জি। তারপর সেলি কাব্যর কাছে যায়। আচ্ছা কাব্য ভাইয়া, রানা আসলে কে? এটা কোনো প্রশ্ন হলো? মানে কাব্য কোন ক্লাসে পড়ে, আর সে জেলে কেন গেল? আপনাকে এত কিছু কে বলেছে? এখন বলবেন কি না, নাকি তাকে চাকরি থেকে বের করে দেব? তারপর কাব্য সবকিছু খুলে বলে। সব শুনে সেলি একটু পিছনে চলে যায়। কি বলেন এসব আপনি? এটাই সত্যি। আচ্ছা, রানা কি কোনো রিলেশন করে? না, কিন্তু কিন্তু কি? তার চাচাতো বোনের সাথে তোর কি বিয়ে ঠিক হয়েছিল? হয়নি কেন? রানা শহরে চলে আসে তাই। এটা 5 বছর আগের কথা। ও হয়তো তখন তার বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা ধন্যবাদ আমাকে রানার ব্যাপারে সব বলার জন্য। আচ্ছা, রানা কোথায়? গাড়িতে আছে। আচ্ছা ভাইয়া, একটা অনুরোধ করব। জি বলেন। এইসব কথা রানাকে বলিয়েন না প্লিজ। এইভাবে বলছেন কেন? ওকে বলবো না। ঠিক আছে, ভালো থাকবেন। তারপর সেলি গাড়িতে গিয়ে বসে। তখন কাব্য আমাকে ডাক দেয় এবং অনেক কথা বলে। তারপর সেলির আমি চলে যেতে লাগলাম, গাড়ি করে যেতে লাগলাম। এমন সময় সেলির কাছে তার বাবা কল দেয়। মা, তুমি কোথায়? কেন বাবা? ড্রাইভারকে যদি একটু বলতে গাড়িটা নিয়ে আসতে। ড্রাইভার আমার সাথেই আছে, তোমার অফিসের নিচে আছি, আসো। ওকে দাঁড়া, আমি আসছি। কিছুক্ষণ পর চৌধুরী সাহেব গাড়িতে এসে বসে। কিছুক্ষণ পর সেলি তার বাবাকে বলে, বাবা একটা কথা বলবো। বলো। ড্রাইভারকে একটা মোবাইল কিনে দিলে কেমন হয়? আমি তা ভাবছি। তো কিনে দাও। তারপর চৌধুরী সাহেব বলল, ড্রাইভার গাড়িটা মার্কেটের দিকে নাও। জি স্যার। কিছুক্ষণ পর একটা মার্কেটের কাছে গিয়ে থামি। তখন সেলি এবং তার বাবা মার্কেটে ঢুকে, আর আমি বাইরে বসে আছি। তারা একটা ভিভো ফোন কিনলো। তারপর এসে আমাকে মোবাইলটি দিল। আমি নিতে চাইনি। সেলি অনেক জোর করে দিয়েছে, বলেছে না নিলে চাকরি করতে পারবো না। তারপর আমরা বাসায় চলে আসলাম। আমি একটু ঘুরতে বের হই। হঠাৎ মনে হলো আরশির বাবার কথা, তাই আমি ওই ঠিকানায় চলে যাই। গিয়ে দরজায় নক করতেই আরশি এসে দরজা খুলে। তুমি আসছো? জি। আপনার বাবা কোথায়? রুমে আছে। ওকে চলেন। তারপর আরশি তার বাবার রুমে আমাকে নিয়ে যায়। বাবা দেখো কি এসছে। কে রে মা উনি? এই ছেলে তোমাকে সেদিন হাসপাতালে নিল অ্যাম্বুলেন্স থেকে। ও বাবা তুমি? বসো বাবা বসো। সমস্যা নেই আঙ্কেল। আচ্ছা তোমার নাম কি, কোথায় থাকো? আমি রানা, থাকি চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি কি করো? ওনাদের বাড়ির ড্রাইভার। ও তোমার বাসা কোথায়? আমার বাসা ভোলাতে। তোমার বাবা কি করে? আমার বয়স যখন 6 বছর তখন তিনি শহরে আসেন কাজে, তারপর আর বাড়িতে ফেরেননি। ও। এমন সময় আমার ফোনে কল আসে। সেলি কল দিয়েছে। আসসালামু আলাইকুম মেম সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কোথায় আসছো? একটা বাড়িতে আসছি। কেন?
এমনি। 20 মিনিটের মধ্যে বাসায় আসবা। জি ম্যাম সাহেব। তারপর কল কেটে দিই। আমি আসি আজ আঙ্কেল। আজ প্রথম আমার বাসায় এসেছো আর কিছু না খেয়ে চলে যাবে? অন্য সময় খাবো। ম্যাম সাহেব কোথায় জানি যাবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, আবার আসিও। জি আসি। আসসালামু আলাইকুম। তারপর আমি চলে আসি। পিছু পিছু আরশিও আসে। আরশি আমাকে বলে, দেখে তো মনে হয় না যে এতটা চালাক। কি করলাম আমি? কি করনি সেটা তো বলো। কি করেছি সেটা তো বলবেন। তোমার নাকি মোবাইল নেই, তাহলে এটা কার মোবাইল? হ্যাঁ, কিছুক্ষণ আগে ম্যাম সাহেব এটা কিনে দিয়েছে। ও, নাম্বারটা দাও। কেন? বাবার যদি কখনো তোমাকে দেখতে মন চাই কল দিব। 018। ধন্যবাদ। আমি যাই। তারপর আমি বাসায় চলে আসি। এত সময় কোথায় ছিলে? ওই যে একদিন একটা লোককে হাসপাতালে নিয়েছিলাম না, সেই লোককে দেখতে গিয়েছিলাম। তার বাসা চেনো কিভাবে? তার মেয়ে দিয়েছে। মেয়ে দিয়েছে মানে? আরে গতকাল রাস্তায় তার সাথে দেখা হয়েছিল, সে তখন দিয়েছিল। তার মেয়ে কতটুকু? লম্বায় আপনার মতো। এত বড় মেয়ের সাথে তুমি কথা বললে কেন? সে আমায় আগে ডেকেছিল। ডাকলেই কথা বলতে হবে? কথা বললে কি হয়? আমার কষ্ট হয়। আপনার কষ্ট হবে কেন? সেটা তুমি বুঝবে না। বুঝিয়ে বললে অবশ্যই বুঝবো। আমার হিংসে হয়। কিন্তু কেন? আচ্ছা তুমি বলো তো, যদি কেউ কাউকে ভালোবাসে তখন তাকে অন্য মেয়ের সাথে দেখলে তার কেমন লাগে? অনেক খারাপ লাগে, কিন্তু এটার সাথে আমার উত্তরের মিল কোথায়? কারণ আমি তোমায় ভালোবাসি। হোয়াট? আমি পিছপা হয়ে যাই। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এই কথা শুনে। রানা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা আপনি কি সুস্থ আছেন? আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? মনে হচ্ছে। আমি সুস্থ এবং অনেক ভেবে চিন্তা করে বলছি, আর আমি তোমায় ভালোবাসি। কেন আপনার আমাদের মতো গরিবদের জীবনে এসে আমাদের সাথে এমন অভিনয় করতে আসেন? একটু বলবেন প্লিজ। আমি সত্যিই তোমায় ভালোবাসি। আচ্ছা আপনি আমার সম্পর্কে কি জানেন? যতটুকু জানি তা দ্বারা বোঝা যাচ্ছে আমি তোমার কাছে সুখে থাকবো। কি জানেন? তুমি খুন না করে 5 বছর জেলে ছিলা এবং সেখানে মাস্টার্স শেষ করেছো, এবং 3 বছর হলো তুমি গ্রামে কোনো যোগাযোগ করো না। তোমার চাচাতো বোনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন তার বিয়ে হয়ে গেছে। এত কিছু জানলেন কি করে? ভালোবাসি তোমায়, আর না জেনে তো ভালোবাসিনি। প্লিজ আমায় ফিরিয়ে দিও না, প্লিজ। আমার পক্ষে জীবনে সম্ভব নয়। এইটা বলে আমি আমার রুমে চলে যাই। সেলি একা একা দাঁড়িয়ে বলে, আমি তোমাকে আমার করেই ছাড়বো। পরদিন সকালে সেলি মার্কেট করতে যায়, সাথে আমাকেও নিয়ে যায়। আমি গাড়িতে বসে বসে আরশির সাথে কথা বলি, আর সেলি মার্কেটে যায়। মার্কেট শেষ করে আসার সময় কিছু বকাটে ছেলেদের সাথে ধাক্কা খায়। তখন সেলি বলে, সরি। সরি কেন বলছো বাবু? মজা লাগছে তো, আর একটু দাও না গো। কি হচ্ছে? আমি সরি বলেছি না। আর এত রাগ করো কেন? রাগ করলে তোমার গালগুলো সুন্দর দেখায়। বস, তাহলে একটু মজা নেন। তুই এতদিনে একটা আমার মনের কথা বললি। তখন সে সেলিকে জোর করে কিস করতে চায়, কিন্তু সেলি চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। আমি দূর থেকে দেখতে পেলাম, তাই আমি তাড়াতাড়ি যাই সেখানে। আর গিয়েই তাদের লিডারকে দিয়ে ক্লাথি, সে গিয়ে একটু দূরে পড়ে যায় আর উঠে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। শুরু হয়ে যায় সাউথ ইন্ডিয়ান মুভির মতো মারপিট। অনেকক্ষণ মারামারি করে আমি সবাইকে মেরে শুয়ে রেখেছি। কিছুক্ষণ পর পুলিশ আসে, আমাকে ঘেরাও করে ফেলে এবং বড় অফিসার বলে, নিয়ে চলো এই ছেলেকে। স্যার, আপনাদের কিছু কথা বলতে চাই। আসলে সব দোষ এই ছেলেগুলোর। তারপর ছেলে সব কিছু বলে এবং তার বাবার পরিচয় দেয়। তখন পুলিশ এই ছেলেগুলোকে গ্রেপ্তার করে। যাওয়ার সময় লিডার বলে, তোকে আমি নষ্ট করব দেখিস। আর এই ছেলে শুনে রাখ, আমার ভাই কালু মাস্তান তোকে ছাড়বে না। কালু মাস্তানের নাম শুনে আমার সমস্ত রক্ত মাথায় উঠে যায়। তারপর আমি বাসায় চলে যাই। আমার রুমে গিয়ে একটু ঠান্ডা হই, তারপর গোসল করতে যাই। এমন সময় সেলি আমার রুমে আসে। সেলি আসে 2 মিনিট পর আরশি কল দেয়, আর কলটা সেলি রিসিভ করে। কেমন আছেন? কথা বলেন। আজকে বিকেল 5টায় একটু আমাদের বাসায় আসিয়েন, আমরা ঘুরতে যাব। বাই। সেলি কলটা কেটে দেয় এবং নিজে নিজে বলে, 5টা কেন, 10টা বাজলো, সে যাবে না। এমন সময় আমি খালি গায়ে বাথরুম থেকে বের হই, শুধু তোয়ালা পরে। হঠাৎ তোয়ালাটা খুলে একটু ভালো করে পরার জন্য যেই তোয়ালা খুলি, সাথে সাথে সেলি সব কিছু দেখে ফেললো। দেখে সেলি চিৎকার দিয়ে উঠলো। তার সাথে সাথে আমিও দিলাম চিৎকার। আমি দৌড়ে বাথরুমে চলে যাই আর দরজাটা একটু ফাঁক করে বললাম, আপনি এখানে কেন? আমার স্বামীর ঘরে আমি না আসলে কে আসবে? বের হন, এক্ষুনি বের হন। তুমি এখানে আসো। জীবনেও আসবো না। আমিও দেখবো তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো। প্লিজ যান।
তুমি যদি না আসো তাহলে আমি এখন চিৎকার করে বলবো যে তুমি আমায় রেপ করতে চাইছো। এটা কি মেয়ে নাকি দাজ্জাল? কি বললা? কিছু না। কষ্টকে আমার বিছানা থেকে প্যান্ট একটু দিতে পারবেন? অবশ্যই, তোমার কাজ না করলে কার কাজ করব? আগে দেন, তারপর আমি সব কিছু পরে রেডি হয়ে বের হই। আয়না সামনে চুলগুলি ঠিক করে পিছনে ঘুরবো এমন সময় দেখি সেলি ধাক্কা মেরে খাটে ফেলে দেয় এবং আমার বুকে উঠে বসে। আমি কি দেখতে খারাপ? না তো। তাহলে আমায় ভালোবাসো না কেন? এমনি। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমায় ভালোবাসো না? চোখে তাকানোর কি আছে? আমি অনেক আগে থেকে সেলিকে পছন্দ করি, কিন্তু সেলি বড় লোক দেখিয়ে কিছু বলি না। ওই দেখো, ওইটা কি? আমি অন্যদিকে তাকাতেই সেলি আমার গালে কিস দেয় এবং অনেকক্ষণ ধরে রাখে। এটা কি করলেন আপনি? কেন আমার ভালোবাসা আদর দিলাম? ছি, আপনি এমন কেন? কেমন? যদি কেউ দেখে ফেলতো? কেউ দেখবে না। যদি দেখে ফেলতো তাহলে কি হতো? সেটা আমার ব্যাপার। কচু সরেন। ভালোবাসো আমায়? জি না। কেন? আমি দেখতে খারাপ? তা কিন্তু। কিন্তু কি? আপনার আর আমার কখনো মিল হবে না। কেন হবে না? আপনার বাবা মা এত দূরে আপনাকে বিয়ে দেবে না। তোমাকে ঘর জামাই রাখবো। তাছাড়া আপনি কোথায় আর আমি কোথায়? কেন? আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কষ্ট পেতেও পারবো না। এটা বলে আমি রুম থেকে বের হয়ে যাই। সেলি রুমে চলে যায়। পরদিন সকালে আমি গাড়ি নিয়ে বের হয়ে এমন সময় আরশি কল দেয়। জি বলেন। বিকেলে কোথায় ছিলে? কেন, বাসায়। কি করেছো? কিছু না। তাহলে আমি কি বললাম করনি কেন? কখন কি বলছেন? তুমি জানো তোমার জন্য আমি রাত 8টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম শাড়ি পরে। কেন? আর কার জন্য? তোমার জন্য। আমি বলছি নাকি অপেক্ষা করতে? গতকালকে আমি তোমাকে কল দিয়ে বলেছিলাম না আমরা বিকেলে ঘুরতে যাব? কখন? সকালে। আমি তো ফোন রিসিভ করিনি। তাহলে কে করেছে শুনি? জানি না। ও হুম। আজকে একটু আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে? কখন? বিকেলে। চেষ্টা করব। ওকে। তারপর কল কেটে দেয়। আমি সারাদিন চৌধুরী সাহেবের সাথে ছিলাম। তবু 3টার সময় বাসায় যাই, গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেই। তারপর নিজের রুমে যাওয়ার সময় ছেলে একটান মিলে সেলির রুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে ফেলে। কি হচ্ছে এসব? আমার স্বামীকে আমি আদর করব, তাতে তোমার কি? বললেই হলো, গাছে কাঁঠাল গোফে তেল। কাঁঠাল যেহেতু ধরেছে তো গোপে তেল তো লাগাতেই হবে। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলে সমস্যা হবে। দেখবে না কেউ। এটা বলে ছেলে আমার 2 ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অনেকক্ষণ রাখে, দুজনে চোখ বন্ধ করে আছি, কেউ কিছু বলছি না। কিছুক্ষণ পর আমরা ফিরে এসে বাস্তব জীবনে দরজায় টোকা দেওয়ার আওয়াজে। ছেলের আম্মু দরজা টোকাচ্ছে খোলার জন্য। ছেলে তো ভয়ে কাঁপছে, ছেলের থেকে বেশি কাঁপতেছে আমি। আমরা আরও বেশি ভয় পাই এই কারণে যে ছোট একটা রুমে লুকানোর কোনো ব্যবস্থা নেই। প্রায় 2-3 মিনিট ধরে ছেলের আম্মু দরজায় নক করতেছে। কি করবো আমরা বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ছেলে দরজা খুলে আর আমি দরজার আড়ালে লুকাই। কি রে, দরজা খুলতে এত সময় গেল কেন? আসলে আম্মু, আমি বাথরুমে ছিলাম। কি রে, তুই এত কাঁপছিস কে? এমনি। সত্যি করে বল, কি হয়েছে? আসলে আম্মু, বাথরুমে একটা তালা পোকা ছিল। তাই তুই এত কাঁপছিস? আচ্ছা, রুমটা তো এলোমেলো কেন? আর দরজাটা এমন কেন? আমি তো অজ্ঞান হওয়ার অবস্থা। দরজাটা এত ময়লা কেন? এখনই পরিষ্কার করব, তুমি যাও। আচ্ছা। তারপর তার আম্মু চলে যায়। সেলি আর আমি তো ভয় শেষ। আমি অনেক রেগে চলে যেতে লাগলাম। সেলি হাতটি ধরে নেয়। ছাড়ুন, আর একটু আদর করি। আজকে রাতে সাথে আসেন, অপেক্ষা করবো আপনার জন্য। ঠিক আছে। এটা বলে আমি আমার রুমে চলে যাই। ভয়ে কিছুই ভালো লাগছে না, তাই শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথেই ঘুমের রাজ্যে চলে যাই। অন্যদিকে আরশি কলের পর কল দিয়ে যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। আমি সাথে সেলির জন্য অপেক্ষা করছি। সেলি সাথে যায়। বলো, কি বলবা? আপনি কি আমাকে বাড়ি থেকে তাড়াতে চান? না তো। দেখুন, আপনি যেগুলো করছেন এগুলো অবৈধ। এগুলো বিয়ের আগে করা মানে জীবন নষ্ট করা। একটু ভাবেন, এগুলো আপনার স্বামীর হক। দয়া করে এগুলোর অবৈধ কাজে জড়িয়েন না, প্লিজ। আচ্ছা, ভেবে দেখবো। এখন আমি চাই, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, বাই। তারপর সেলি চলে যায় ঘুমোতে। পরদিন সকালে সেলিকে নিয়ে কলেজে যাই আমি। সোজা যাও। ডানে তো আমার কলেজ। আমার কাজ আছে, সোজা যাও। তারপর কোথায়? বামে গেলে একটা কাজী অফিস আছে, সেখানে চলো। কাজী অফিসে কি? তোমাকে এখন বিয়ে করব আমি। আমি গাড়ি দাঁড় করিয়ে দিই। কি বলেন এসব আপনি?
ঠিকই বলেছি, তোমাকে বিয়ে করার পর মেলামেশা করলে তো আর অবৈধ হবে না। আপনি ভেবে বলছেন? অনেক চিন্তা করে বলেছি। দেখুন, আপনি এটা আবেগে বলছেন। যখন আমার থেকে ভালো কাউকে পাবেন তখন আমাকে ছেড়ে দেবেন। যাব না ছেড়ে। তারপর আমি বিয়ে করব না। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু কোনো কিন্তু নেই, ভালোবাসলেই হবে। এখন চলো। তারপর আমরা কাজে বেশি চলে যাই, বিয়ে করে ফেলি দুজন, সাইন দিয়ে দিই। বলুন কবুল। তারপর 3 বার কবুল বলে ফেললাম। আপনিও বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। তারপর আমাদের বিয়ের কাজও সম্পন্ন হয়ে যায়। আমরা বাসায় চলে আসি। রাতে ছাদে আসিও, কেমন? জি ঠিক আছে। তারপর যে যার মতো চলাফেরা করি। রাতে ছাদে গিয়ে দেখি সেলি শাড়ি পরে একটা চাদর গায়ে দিয়ে বসে আছে। শাড়ি পরলে আপনাকে খুব সুন্দর লাগে। তাই? জি। আমাকে আপনি বলবা না, তুমি বলবা, ওকে? আমি তোমার বিয়ে করাবো, বুঝলে? জি। তাহলে শুধু একবার বলো। কি? ভালোবাসি। একবার কেন, 1000 বার বলবো ভালোবাসি। তারপর ছেলে আমাকে তার চাদরের ভিতরে নিয়ে নেয় এবং কিস করতে থাকে। ছাদে ছেলে একটা বিছানা করে রাখে, সেখানে শুয়ে পড়ি দুজনেই। শুরু হয়ে যায় আমাদের ভালোবাসার মিলন, মানে বাসর রাত। দুজনে আজ অনেক খুশি। ছেলে লজ্জায় লাল হয়ে গেছে, লজ্জায় মুখখানি ওঠায় না, আমার বুকে মাথা লুকিয়ে রাখে। আমার পুরো মুখে লিপস্টিকের দাগ। অনেকক্ষণ আমরা আমাদের ভালোবাসায় ডুবে থাকি। সকালে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। সেলি উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর আমি উঠে চলে যাই গোসল করতে। আর সেলি শাড়ি পরাতে তার আম্মু বলে, কি রে, তুই হঠাৎ শাড়ি পরলি? হঠাৎ ভালো লাগলো তাই বললাম আর কি। ও। তারপর সেলি নিজের রুমে যায় এবং রাতের কথাগুলো নিয়ে ভাবতে থাকে আর নিজে নিজেই লজ্জা পায়। এদিকে আমি আমার রুমে গিয়ে খাবার খাচ্ছি। সেলি ছাদে যাওয়ার সময় দেখে আমি খাবার খাই, তখন আমার রুমে চলে আসে এবং এসে দরজা বন্ধ করে ফেলে আর আমার কাছে এসে বলে খাবার খাইয়ে দিতে। তখন আমি সেলিকে খাইয়ে দিই আর সেলি আমাকে। এইভাবে চলতে থাকে আমাদের জীবন। আমি আর সের সাথে আর কোনো যোগাযোগই রাখি না। একদিন সন্ধ্যায় সেলি তার মা বাবার সাথে হোটেলে যায় ডিনার করতে। আমিও যাই। সবাই ভিতরে ঢুকে যায়। আমি গাড়িতে বসে আছি। ওয়েটার। জি স্যার। কি খাবে তোমরা অর্ডার করো। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোথায়? নিচে ম্যাম। আচ্ছা, আমাকে একটু দেখিয়ে দিবেন? জি ম্যাম, অবশ্যই আসুন প্লিজ। তোমরা অর্ডার করো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা যা। তারপর সেলি ওয়েটারের সাথে নিচে নামে। নিচে গিয়ে ওয়েটারকে বলে, ভাই পার্সেল হবে? জি ম্যাম। আচ্ছা, আমি ওখানে যা যা অর্ডার করেছি তাতে একটু পার্সেল হবে। জি ম্যাম। কত টাকা? মোট পার্সেল 380 টাকা। তারপর সেলি তার ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে বলে, এই নিন, বাকি 120 টাকা আপনার। একটু তাড়াতাড়ি পার্সেলটা আমাকে দিবেন, ওইখানেরগুলো হওয়ার আগেই দিবেন। আর একটা কথা, এটা ওখানে বলবেন না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি এখানে নিয়ে আসেন। আচ্ছা ম্যাম। কিছুক্ষণ পর, এই নেন ম্যাম আপনার পার্সেল। ধন্যবাদ ভাই। সেলি পার্সেলগুলো নিয়ে গাড়িতে গিয়ে বসে আমার কাছে। এই নাও, হা করো। আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছি ছেলের দিকে। তাকিয়ে আছো কেন? আমি তোমার বউ, অন্য কেউ নই। জানি তো। তাহলে হা করো। তারপর সেলি আমাকে খাইয়ে দেয়, আমিও সেলিকে খাইয়ে দিই। খাওয়া শেষে সেলি আমাকে একটা কিস করে, আমি সেলিকে একটা কিস করি। তারপর সেলি ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর তারা চলে আসে। এইভাবে চলতে থাকে 1 বছর। এদিকে কালো মাস্তানের ছোট ভাই জেল থেকে ছাড়া পায়। সে তার ভাইকে বাসায় এসে বলে, ভাইয়া আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। কে সে? চৌধুরী সাহেবের মেয়ে। তোরা কি করবি এখন? তার কারণে আমি জেলে গিয়েছিলাম। আমি কথা দিয়েছি তাকে বিয়ে করবই। তাহলে চল। তারপর কালো মাস্তানের ভাই কিছু লোক নিয়ে ছেলেদের বাসায় যায়। আপনারা কারা? আপনি আমাকে চিনবেন না। আপনার মেয়েকে আমার ছোট ভাই ভালোবাসে, বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছি। আপনারা ভাই কি করেন? আমার সবকিছু তার নামে লিখে দিব। আমার মেয়েকে জিজ্ঞেস করে নেই। এমন সময় আমি সেলি বাইরে থেকে আসছিলাম একেবারে হাত ধরে। আমি তো কালো মাস্তানকে দেখে পুরাই গরম। এমন সময় চৌধুরী সাহেব বলল, সেলি, তোকে এই ছেলে ভালোবাসে, এখন তোকে বিয়ে করবে। আগামী মাসে তোদের বিয়ে। এমন সময় সেলির আম্মু আসে। আমি সেলির হাতটি ছেড়ে দেই। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। কেন? আমার ভাই কি দেখতে খারাপ? আসলে আমি একজনকে ভালোবাসি। কাকে? রানাকে। একটা ড্রাইভারকে তুই ভালোবাসিস? তো কি হয়েছে? এমন সময় চৌধুরী সাহেব সেলিকে একটা থাপ্পড় মারে এবং সেলি গিয়ে তার মায়ের কাছে পড়ে।
এই ড্রাইভারের বাচ্চা, বের হ আমার বাড়ি থেকে। এই ছেলে 6 বছর আগে একটা খুন করে 5 বছর জেলে থাকে। কি বললে তুমি এসব? আর সেই খুনটি মাস্তান করে। চুপ কর ড্রাইভারের বাচ্চা। এই সেলি, শোন, আগামীকাল তোর বিয়ে। আমি বিবাহিত। কি বলস এইসব? রানাকে আমি 1 বছর আগে বিয়ে করি। সমস্যা নেই, ডিভোর্স দিয়ে দিলে হবে। আমার জীবন থাকতে আমি সেখানে সাইন করব না। আমিও করব না। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? শালাকে মেরে ফেল। তারপর কিছু লোক আমাকে মারতে মারতে বাসা থেকে বের করে দিল। মা তুই ওকে ভুলে যা। কিভাবে ভুলবো মা? আমি যে প্রেগনেন্ট, আমার পেটে রানার সন্তান। এটা বলার সাথে সাথে চৌধুরী সাহেব অনেক রেগে যায় এবং রেগে সেলির পেটে লাথি মারে। সেলি অজ্ঞান হয়ে যায়। তারপর সেলিকে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে সে সুস্থ আছে, কিন্তু তার বাচ্চাটা মারা যায়। এটা শুনে সবাই খুশি হয়। আর এদিকে আমাকে অনেক মারে। আমাকে অনেক মারার পর ডিভোর্স পেপারে আমার হাতেরও সাইন নেয়, কিন্তু আমার অবস্থা মরার মতো। আমি কিছুই বলতে পারি না। তারপর আমাকে নদীতে ফেলে দেওয়া হয়। আর কাব্য কিছু শুনতে পাইনি। এদিকে 5 দিন পর সেলিকে বাসায় আনে। সে তো কান্না করতে করতে শেষ। তাকে বলা হয়েছে আমাকে মেরে ফেলা হয়েছে। সে শুনে তো প্রায় পাগল হয়ে যায়। আজ সেলির বিয়ে, বরপক্ষের সবাই আসে। এমন সময় কাব্য আসে আমার সাথে দেখা করতে। তারপর চৌধুরী সাহেব কাব্যকে সব বলে। কাব্য শুনে তো পুরো শেষ, কিন্তু আমাকে যে মেরে ফেলেছে এটা চৌধুরী সাহেব জানতেন না। তিনি সেলিকে মিথ্যা বলেছে, কিন্তু আমাকে যে সত্যি মেরে ফেলেছে এটা কিছুক্ষণ পরে সে কালো মাস্তানের ছোট ভাই বলে। এটা শুনে কাব্য আর চৌধুরী সাহেব একটু পিছনে পিছিয়ে যায় এবং কাব্য ওই দিনের সব কথা চৌধুরী সাহেবকে বলে ফেলে। তাই চৌধুরী সাহেব বলল, আমার মেয়েকে এখানেই বিয়ে দেব না, জোর করে নিয়ে যাব। এটা বলে চৌধুরী সাহেবকে আর কাব্যকে কিছু লোক আটকে ফেলে। আর কালো মাস্তান ও তার ছোট ভাই উপরে যায়। সেলির রুমে গিয়ে দেখে দরজা বন্ধ। অনেক আওয়াজ করে কিন্তু দরজা খোলা হয় না, তাই দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে যা দেখলো তার বলার মতো নয়। গিয়ে দেখলো সেলি ফাঁস দিয়েছে। অনেক আগে সে মারা গেছে, এখন সে ঝুলছে। এটা দেখে তো কালো মাস্তান ও তার ভাই তাদের লোকদের নিয়ে পালিয়ে যায়। কাব্য চৌধুরী সাহেব ও তার স্ত্রী গিয়ে দেখে সেলি ঝুলতেছে। ছেলের আম্মু বাবা সবাই কান্নায় ভেঙে পড়ে। কাব্য সান্ত্বনা দিচ্ছে, কিন্তু একমাত্র মেয়ে বলে কথা সেলির আম্মু সেলির বাবাকে দোষ দিচ্ছে। এসব কিছু তোমার জন্য হয়েছে। আমি তো খারাপ কিছু চাই না মেয়ের। এখন এসব বিষয় বাদ দেন। এখন লোক জেনে যাওয়ার আগেই কিছু একটা করতে হবে, না হলে পরে সমস্যা হবে। তারপর তারা সেলির লাশ নামিয়ে নিজেরা গোসল করায়। তারপর জানাজা শেষ করে মাটি দিয়ে দেয়। 2 দিন হলো কাব্য আমাকে খুঁজতে থাকে, কিন্তু আমাকে কোথাও পায় না। এদিকে নদীতে জেলেরা মাছ ধরতে যায়। এমন সময় আমাকে দেখতে পায়। হালকা শ্বাস নিচ্ছি, তখন তারা সবাই মিলে আমাকে হসপিটালে ভর্তি করে। অনেক রক্তের প্রয়োজন পড়ে। তারপর একদিন নার্সি এবং তার বাবার কিছু টেস্টের রিপোর্ট নিয়ে আসে। তখন সে আমাকে আইসিইউতে দেখে। তারপর দেখে কিছু লোক আইসিইউর সামনে বসে আছে। আর সে জিজ্ঞাসা করে, রানা এখানে কেন? আপনি ওনাকে চিনেন? জি, কিন্তু কি হয়েছে ওর? কারা জানি ওনাকে মেরে ফেলতে চেয়েছিল। ওনাকে অনেক মারে ছুরি দ্বারা, তারপর ওনাকে নদীতে ফেলে দেওয়া হয়। আমরা মাছ ধরতে গিয়ে ওনাকে পেয়েছি। এখন নাকি ওনার রক্ত লাগবে, কিন্তু আমাদের কাছে টাকাও নাই আর ওনাকে চিনিও না যে ওনার পরিবারকে খবর দেব। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আসতে পারেন, ওনাকে আমি দেখব। কিন্তু আপনি কে? আমি ওনার হবু বউ। তাহলে আমরা আসি কেমন? জি। এরপর আরশি ডাক্তারের সাথে কথা বলে রক্ত দেয় আরশি নিজে, এবং হাসপাতালে যত বিল আসছে সব পরিশোধ করে দিল। 5 দিন হয়ে গেল, আমার এখনও জ্ঞান ফেরেনি। 24 ঘন্টায় আরশি আমার কাছে থাকে, বাসায়ও যায় না আরশি। 6 দিনের রাতে আমার জ্ঞান ফেরে। রাত 12:50 বাজে। তখন আরশি আমার পাশে বসে বসে ঘুমোচ্ছিল। এমন সময় আমি বললাম, সেলি সেলি। আরশির ঘুম ভেঙে যায়, দেখে আমার জ্ঞান ফিরেছে। আরশিকে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় এবং বলে, সেলিকে। আমি জানি না ডাক্তার। সেলিকে এখানে আনার চেষ্টা করুন, তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জি ডাক্তার। তারপর আরশি চিন্তায় পড়ে যায়, এই সেলিকে কোথায় পাবে। তারপর চৌধুরী মঞ্জিল খুঁজতে থাকে আরশি, কিন্তু ঢাকা শহর বলে কথা, চৌধুরী মঞ্জিল তো অনেকগুলো। একদিন খুঁজতে থাকে, কিন্তু সেলি রানা নামে কোনো ড্রাইভারকে কেউই চেনে না। হঠাৎ ঘটনাক্রমে কাব্যর সাথে আরশির একটা ধাক্কা খায়। তখন কাব্য বলে, চোখ কোথায় রেখে হাঁটেন? ভাই, চোখ চোখের জায়গায় আছে, কিন্তু মনটা মনের জায়গায় নেই। কেন, কি হলো আপনার?
আপনাকে বলে আমার কি হবে শুনি? বলেন, হয়তো মনটা একটু ভালো হবে। আমি চৌধুরী মঞ্জিল খুঁজতেছি। কেন? আর কেন চৌধুরী মঞ্জিল? তারপর আরশি সব খুলে বলে। সব শোনার সাথে সাথে কাব্য যেন নতুন জীবন ফিরে পেয়েছে। সত্যি রানা বেঁচে আছে? আপনি রানাকে চিনেন নাকি? রানাকে আমি গত 8 দিন ধরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি। কেন? রানা আপনার কি হয়? আমি আর রানা বন্ধু, ভাইয়ের মতো। আমি আর রানা একসাথে ঢাকা আসি। তাহলে আপনি নিশ্চয় জানেন যে সেলিক কে? জানি। সেলিক কি হয় রানার? বউ। আরশি কথাটা শুনে যেন সে নিজের মধ্যেই নেই, হারিয়ে গেছে অজানা এক দেশে। সে বিবাহিত? তার বউ প্রেগনেন্টও ছিল। ছিল মানে? এখন কোথায়? সে আর দুনিয়াতে নেই। মানে? সে আত্মহত্যা করেছে। কি বলেন আপনি এইসব? আমি কিছুই বুঝতেছি না। তারপর কাব্য সব খুলে বলে। সব শুনে আরশি কেঁদে দেয়। একটা মানুষের জীবনে এতটা দুঃখ? রানা এখন কোন হসপিটালে? ঢাকা ধানমন্ডিতে আছে। তাহলে চলেন। তারপর তারা আমার কাছে আসে এবং তারা আসার কিছুক্ষণ পরই আমার জ্ঞান ফেরে। আমি তো কাব্যকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিই। কাব্য কেঁদে দেয়। তারপর তাকে বললাম, সেলি কোথায়? আছে। আমাকে দেখতে আসেনি? খবর দেননি? বিয়ে হয়েছে? না। সত্যি? আমি ছেলেদের বাসায় যাই, তোরা থাক। এই, তুমি তো অসুস্থ, পরে যাও। না, আমি আমার ছেলেকে দেখে আসবো আগে। ও বাসায় নাই। কোথায় গেছে? অনেক দূরে বেড়াতে গিয়েছেন। কোন জায়গায়? কবরস্থানে। কাব্য কি বলছিস, বুঝিয়ে বল। তারপর কাব্য আমাকে সবকিছু খুলে বলে। আমি তো নিজের মধ্যেই নেই, কান্না করতে করতে শেষ। পাশে থেকে একটা কেশি হাতে নিয়ে বললাম, নিজেকে আমি আর রাখবো না, আমি আমার বউ বাচ্চার কাছে চলে যাব। মরে গেল কোনো কিছুই হবে না, তাহলে তোর মতো হাজার মানুষ এমন নষ্ট হবে। কি বলতে চাস? তোকে যারা জেলে পাঠাইছে তারাই তোর জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। এদেরকে একটা শিক্ষা দে, তাহলে তোর বাচ্চা, তোর স্ত্রী মরেও শান্তি পাবে। তারপর আমি কেসিটাকে ছুঁড়ে মারি। হাতের মুঠটা শক্ত করে, দাঁতগুলো শক্ত করে বললাম, আমি ছাড়বো না কালো মাস্তানের বাহিনীদের। কালো মাস্তানকে তুমি চেনো? চিনি মানে? ও আমার জীবনটা নষ্ট করে ফেলেছে। ও শুধু তোমার নয়, তোমার মতো হাজারো মানুষের জীবন নষ্ট করেছে। 6 বছর আগে ও আমার চাচাকে হত্যা করেছে। তোমার চাচার নাম কি ছিল? সবাই খান সাহেব নামেই চিনত। তারপর আমি বললাম, তোমার চাচার জন্য আমি 5 বছর জেলে ছিলাম। কেন? তারপর আমি সব বলি যে তার চাচাকে কালো মাস্তান আমার সামনে খুন করেছে এবং আমি তাকে বাঁচাতে গিয়ে আমি ওই খুনের আসামি এবং জেলে যাই। আমি কাউকেই বাঁচতে দেব না, কাউকেই না। সবাইকে আমি দুনিয়া থেকে বিদায় দেব, কসম আমার বাচ্চা এবং আমার বাচ্চার মায়ের। এর 2 দিন পর আমি হাসপাতাল থেকে চলে যাই। এখন কোথায় যাবে? আমার কাছে থাকবে। না, আমাদের বাড়িতে থাকুক রানা। আমার কাছে থাকলে কোনো সমস্যা নাই তো? আমাদের বাড়িতে থাকলে সমস্যা কোথায় শুনি? চুপ করো তোমরা। আমি এখন এক জায়গায় যাব, পারলে আরশি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দাও। ওকে, দাঁড়াও, আমি দিচ্ছি। তারপর আরশি তার বাবার কাছে কল দিয়ে বলে একটা গাড়ি আমাকে কিছুদিনের জন্য দিতে। তারপর আরশির বাবা একটা গাড়ি পাঠিয়ে দেয়। আর আমি বললাম, আমাকে তোমার কিছু হেল্প করতে হবে। বলো, কি করতে হবে? আমাকে কিছু টাকা দিতে হবে। কত লাগবে? এই তো 1 লক্ষ হলে চলবে। এত টাকা তুই কি করবি? এখন তুই আমাকে কোনো প্রশ্ন করিস না। ওকে, আমি দিতেছি। আমি কিন্তু পরে পরিশোধ করে দেব। সেটা পরে দেখা যাবে। তারপর আরশি ব্যাংক থেকে আমাকে 1 লক্ষ টাকা দেয়। তারপর আমি টাকাগুলো নিয়ে বড় একটা ক্লাবে যাই। তারপর কিছু বড় মাস্তানের সাথে হাত করি। তারপর কিছু অস্ত্র কিনি। আমি আমার একটা টিম বানাই। আমি টিমের লিডার হই। আমি এখন ঢাকা শহরের একজন মাস্তান হয়ে যাই। নিজে কোনো লোককে খুন করি না, লোক দিয়ে খুন করাই। বড় বড় মাস্তানরা আমাকে সুপারি দেয় লোক মারার জন্য। একজন লোক আমি মেরে দেই, 1 লক্ষ নেই। এভাবে চলতে থাকে আমার মাস্তানি। আমাকে কম বেশি সবাই ভয় পায়। আমি আস্তে আস্তে কালো মাস্তানের সব চোরা ব্যবসা নিজে হাতে করে নেই। তারপর বড় বড় পার্টিতে আমাকে ডাকা হয়। আমার মুখে আলগা দাড়িমোছ লাগানো, তাই কালো মাস্তানও আমাকে চিনতে পারেনি। আমি একটা টিম বানাই যেটার নাম দেওয়া হয় ডিকে টিম। যেখানে ডিকে টিমের কথা মানুষ শোনে সেখানেই ভয়ে কাঁপতে থাকে। এখন ঢাকা শহরে ডিকে নামের অনেক কিছুই আছে। আমার মাসে আয় বর্তমানে 4 থেকে 5 কোটি টাকা। কাব্য আমার সাথে থাকে। আমি আছি সব কিছু ফেরত দিয়ে দেই। এদিকে ডিকে গ্রুপের ভয়ে পুলিশ পর্যন্ত কেঁপে ওঠে। ডিকে গ্রুপের নামে কেউ কোনো অভিযোগ করার সাহসও পায় না, তাই পুলিশের কাছে কোনো রকম প্রমাণ নেই। সামনে এমপির ইলেকশন, তাই এবার এমপি হিসেবে
আমি দাঁড় হই, আমার বিপক্ষে কালো মাস্তান দাঁড়ায়। এইদিকে আবার আমি গরিব অসহায় মানুষের পাশেও থাকি। হঠাৎ একদিন কালো মাস্তানের লোকেরা আমাকে রাস্তায় অ্যাটাক করে। আমার লোকেরা কালো মাস্তানের লোকদেরকে মেরে ফেলে এবং কালো মাস্তানের বাসায় যায়। এই কালো, আর এই কালুর বাচ্চা কোথায় আছিস? নিচে আয়। এই আওয়াজ নিচু করে কথা বল। তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমাকে মারতে লোক পাঠাইলি? সাহসে দেখছিস কি? তুই আমাকে চিনতে ভুল করছিস রে কালো। তুই তো এখান থেকে আর বাসা যেতে পারবি না। পারলে আটকে দেখা। তারপর শুরু হয় মারামারি, অনেক মারামারি হয়, যার ফলে কালো মাস্তানের অনেক কিছুই ক্ষতি হয়। তারপর আমি তাকে বললাম, শোন কালো, তুই পারলে আমাকে ইলেকশন থেকে সরাস। শোন, আমি সব লোক কিনে নিয়েছি, তোকে তো আমি শেষ করবই, সাথে তোর সব কিছু, মনে রাখিস। এইটা বলে আমি চলে আসি। আমার বাসায় আসি। তারপর কালো মাস্তান তার ভাইকে বলে, ওর কোনো কাছে লোক পেলে ধরে নিয়ে আয়। ওকে ভাইয়া, এই চল তোরা। আজকে ইলেকশন কিছুক্ষণ পরই শুরু হবে। তার আগে কাব্য এবং আশিকে কালো মাস্তানের লোকেরা তুলে নিয়ে আসে এবং আমাকে কল দেয়। তোকে ভালোই ভালোই বলছি, আমার পর থেকে সরে যা, এখনো সময় আছে। তুই আমাকে ভয় দেখাস? কারণ তোর সবকিছু এখন আমার কাছে। মানে? তোর জিএফ এবং তোর কলেজের বন্ধু, এই নিয়ে কথা বল। তুমি আসিও না প্লিজ, তুমি তোমার কাজ করো। আরশি, তুই আসিস না রানা। তোকে 10 মিনিট সময় দিলাম, এর ভিতরে তুই আমার কাছে এসে পা ধরে ক্ষমা চাবি এবং আমার থেকে সরে দাঁড়াবি। ওকে, আমি আসতেছি, বল। তোর মোবাইলে SMS করে দিচ্ছে। তারপর কল কেটে দেয়। তারপর আরশি বলে, ও তোদেরকে আজ দুনিয়া থেকে সরিয়ে ফেলবো, মনে রাখিস। আর ও তো দুর্বল জায়গা আমার কাছে। আরে ও তোকে মারার জন্য এই পথ বেছে নিয়েছে। মানে? তারপর আরশি সব খুলে বলে। ওকে আজকে আমি নিজে শেষ করে দিব। তারপর আমি সেখানে যাই আর গিয়ে বললাম, ওদেরকে ছেড়ে দে। ক্ষমা চা। না চাইলে? তোর সামনে 6 বছর আগে কিভাবে খুন করেছে মনে আছে? আবার সেই খুনের আসামি তুই হয়েছিস। তারপর তোর বাচ্চাকে আমি নিজেই মেরে ফেলি। ওই দিন তোর বাচ্চা মরেনি, আমি নিজেই ডাক্তারের হাতে মেরে ফেলেছি। আর তোর বউ নিজে ফাঁস দেয়নি, আমি নিজে তোর বউকে ফাঁস লাগিয়ে দিয়েছিলাম। আর তোকে আমি নিজের হাতে নদীতে ফেলে দিয়েছিলাম। কিন্তু তোর বাচ্চা, তোর স্ত্রী মরে গেছে, কিন্তু তুই মরিসনি, কারণ তুই এখন মরবি। তোকে তো আজকে আমি কি করব নিজেও জানি না। তারপর শুরু হলো আবারও মারামারি। প্রায় 30 মিনিটের মতো মারামারি করি। আমিও মার দেই, আবার খাইও। সবাই মাটিতে পড়ে আছে। এখন আমি আর কালো মাস্তান লড়তেছি। কালো মাস্তানকে আমি অনেক মারি। যখন ছুরি মারবো তখনই পুলিশ আসে। থামুন মিস্টার রানা সাহেব, আইন নিজের হাতে তুলে নেবেন না। তখন আমি পিছনে ফিরে দেখি পুলিশ। তারপর আমি পুলিশকে সব কিছু খুলে বললাম। পুলিশ সব শুনে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রানা, আপনারা যা বলার আদালতে বলিয়েন। জি স্যার। তারপর সবাই থানায় চলে যায়। পরদিন সকালে আদালতে যায় সবাই। প্রথমে আমাকে ডাকা হয়। তারপর আমি আমার জীবনের সব কাহিনী শোনাই এবং আমি যে এই পথে কেন আসলাম তাও সব কিছু বলি। সব শুনে জজ সাহেব কালো মাস্তানকে যাবজ্জীবনের কারাদণ্ডের আদেশ দেয়। আর আমাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুলিশের চাকরি দেওয়া হয়। আর আমি তাদেরকে বলি আমার গ্রামে ট্রান্সফারও হই এবং সেখানকার হেড হয়ে যাই। আর কাব্য সেখান থেকে বিদায় নিয়ে যায়। আরশিকে বলে, আরশি আমাকে বন্ধু বলে ডেকেছে। তখন থেকেই আমরা বন্ধু। আমি গ্রামে গিয়ে প্রথমে থানায় গিয়ে কাব্যকে বললাম, বাসায় একটু খবর নিয়ে দেখ সব ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্য গিয়ে দেখে সবই ঠিক আছে, শুধু আমার আম্মু একটু নরম হয়ে গেছে। আর শিল্পী এখন আমার আশায় বসে আছে। সবই আগের মতো আছে? সত্যি? শিল্পীর কয়টা বাচ্চা রে? শালা, সে তো তোর জন্য এখনো অপেক্ষা করতেছে। তারপর আমি আর কাব্য বাসায় যাই। আমি বাসায় ঢুকি। মা, ও মা, মা গো। কে রে বাবা, তুই আসছিস? এসে আমাকে জোরে ধরে কেঁদে দেয়। আমিও কেঁদে দিই। আমি আমার মাকে অনেক সান্ত্বনা দিই, কিন্তু মা বলে কথা, মা তো মাই। মা, তুমি আরেকবার কান্না করলে কিন্তু আমি শহরে চলে যাব, আর জীবনেও আসবো না। তুই যাওয়ার আগে আমাকেও কবরে দিয়ে যাইস, আমি যে কষ্ট সহ্য করতে পারছি না। মা, কতদিন পর আসলাম, তুমি একটু হাসো। এতদিন কোথায় ছিলি? পরে সব বলবো মা। যা, এখন শিল্পীর বাড়িতে যাবি, তারপর সব যা। তারপর আমি শিল্পীদের বাসায় চলে যাই। গিয়ে বললাম, শিল্পী, এই শিল্পী। কে রে আমার নাম ধরে ডাকছে? শিল্পী নিচে এসে দেখে আমি, আমাকে দেখে সে অনেক খুশি হয়ে, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। মুখটা মলিন করে বলল, কে আপনি? আর আমার এবার নাম ধরে ডাকছেন কেন? আমি রানা। কোন রানা? আর এখানে কি? আমি আমার চাচার সাথে দেখা করতে এসেছি। আব্বু, আব্বু। এটা বলে শিল্পী চলে যায়। এটা দেখে আমার খুব খারাপ লাগে যে শিল্পী কেন এমন করলো। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছো বাবা? আর কোথায় ছিলে এত বছর?
আর কখন আসলে? ভালো আছি, একটু আগে আসলাম। কোথায় ছিলে এত বছর? পরে সব বলবো। শিল্পী এইখানে আমাদের চা দে। না চাচা, পরে খাবো। এটা বলে আমি চলে এসে বাসায়। কিছুক্ষণ পর শিল্পীও আসে। আমার আম্মু, আমি আর শিল্পী বসে আছি। এমন সময় শিল্পী বলল, মা, মানুষ এত স্বার্থপর কিভাবে হয়? বুঝলাম না রে মা। তোমার নবাব পোলা এত বছর তোমার কোনো খবর নিয়েছে যে তুমি মরে গেছো না বেঁচে আছো? আমি নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছি। সব কথা বাদ দে, আগামীকালকেই তোর আর রানার বিয়ে দিব। শিল্পী লজ্জায় মুখ নিচু করে আছে, কিছু বলবে তখন আমি বললাম, আমি বিয়ে করতে পারবো না। কেন? মুহূর্তে শিল্পীর চোখ দিয়ে পানি পড়ে যায়। মা, ওর বিয়ে তো আমার সাথে ঠিক করনি, করেছে তোমার ছেলের সাথে। আমার ছেলে আর তোর ভিতরে পার্থক্য কি? তোমার আগে সেই সহজ সরল ছেলে আমি নেই। তো কি হয়েছে? আমি বিয়ে করে ফেলেছি। মুহূর্তে শিল্পীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মা বলে উঠল, কি বলিস এইসব তুই? হ্যাঁ, এটাই সত্যি। এবং সেই ঘরে একটা বাচ্চাও হয়। শিল্পী আর বসে থাকতে পারছে না, তাই চলে যেতে লাগলো। এমন সময় মা হাত ধরে বসে বলল, তুই বস এখানে। না মা, আমার কাজ আছে বাসায়। বসে বলছি সব। এই, তোর কি হয়েছে একটু খুলে বলতো। বললে আমাকে তুমি ছেলে হিসেবে মানবে না, আর শিল্পীও আমাকে বিয়ে তো দূরের কথা, আমাকে দেখতেও পারবে না। বল কি হয়েছে। তারপর আমি সবকিছু খুলে বলি। কথাগুলো শুনে সবাই কান্নার মতো অবস্থা। শিল্পী একটু খুশি হয় এই ভেবে যে এখন তো আমার বউ নেই। এটা তো একটা অ্যাক্সিডেন্ট। মা, তারপরও সবাই চায় সবার জীবন সঙ্গীটা যেন শুধু তারই হয়। আমি তো শিল্পী সেই চাওয়াটা পূরণ করতে পারবো না। আমি রাজি তোমাকে বিয়ে করতে। কিন্তু তোমার বাবা। পেছনের অতীত সব ভুলে যাও, এখন তুমি একজন পুলিশ, এটাই অনেক কিছু। বাবা রাজি হবে। সত্যি তুমি আমাকে আগের চোখে দেখবে? ওকে, আমি তোর বাবার সাথে কথা বলে নিই। তারপর দিন আমার আম্মু শিল্পীদের বাসায় যায় এবং বিয়ের প্রস্তাব দেয়, আর শিল্পীর বাবাও রাজি হয়ে যায়, কারণ আমি এখন একজন পুলিশ অফিসার। আমাদের বিয়েটাও হয়ে যায়। আজ আমাদের বাসর রাত। আমি শিল্পীদের বাসায় গিয়ে বসে আছি। আমাকে অনেক মেহমানদারি করানো হয়, আর এইদিকে শিল্পীর বান্ধবীরা শিল্পীকে বাসর ঘরে নিয়ে গেল এবং তাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল তার বান্ধবীরা। রাত 11টা বাজে, এখন আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমার তো মেজাজ গরম হয়ে গেল। আমি বসে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছি। কিছুক্ষণ পর আমাকে বাসর ঘরে ঢোকানো হলো। আমি তো রেগে মেগে আগুন হয়ে গেলাম। রুমে গিয়ে পাঞ্জাবি খুলে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ি। এটা দেখে শিল্পীর মনটা অনেক খারাপ হয়ে যায়। কি হলো, তুমি শুয়ে গেলে যে? আমি মাথাটা একটু ঘুরিয়ে বললাম, তো কি করব? কি হলো, এত রাগ করছো কেন? তো কি করবো, নাচবো? নাচতে মন চাইলে নাচো, সাথে আমিও আছি। দেখ, ফাজলামো করিস না, মাথা গরম আছে। কি হয়েছে সেটা বলবি তো? আচ্ছা, এখন কয়টা বাজে একটু বলতো? কেন, 11:10 বাজে। এত রাতে মানুষ বাসর ঘরে আসে? তো মানা করছে কে তোমায়? তোর বচত বান্ধবীরা। ঠিকই তো করেছে। কি ঠিক করেছে? আগে ঢুকাইলে আপনি তার বান্ধবীকে সুস্থ রাখতেন। মানে আপনারা ছেলেরা যে লুচ্ছা, যত আগে আসবে বউকে তত বেশি কষ্ট দিবেন। কি, আমরা লুচ্চা? তা নয় তো কি? আমাকে কোন দিক থেকে তোর লুচ্চা মনে হয়? লুচ্চা না হলে এত রাগ করতেন না বাসর ঘরে আগে আসার জন্য। আগে আসলে কি হইতো? আপনি আগে এসে চুপ করে বসে থাকতেন মনে হয়। বাসর ঘর কি চুপ করে বসে থাকার জন্য দেওয়া হয়েছে? এই জন্যই তো বলি, যত দেরিতে আসবেন তত ভালো হবে আমার জন্য। হয়েছে, বাদ দে তোর লুচ্চা কথা। আমি তোমার বিয়ে করাবো, তুমি বলবা, তুই না। বললেই হলো। আমি তোকে তুই ছাড়া বলতে পারবো না। আমাকে তুমি না বললে কিন্তু আমি কান্না করে দিব। পারবি তো এটা করতেই, আর কি পারবি বল? আরো কত কিছু পারবো, কিন্তু সময় হলে করব। হয়েছে, তোকে আমি তুই করে বলবো, বুঝলি? তারপর শিল্পী সত্যি সত্যি কান্না করে দেয়। শিল্পীর কান্না করে দেখে শিল্পীর ঠোঁটগুলোতে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। শিল্পী চোখ বন্ধ করে আমার সাথে তাল মেলায়। তারপর আমি শিল্পীকে শুয়ে দিই, আর তার উপরে উঠে যাই। আমরা চলে যাই অজানা শহরে। 20-30 মিনিট পর দুজনে উঠে বসি। শিল্পী লজ্জায় মাথায় তুলতে পারছে না। কি খুশি? ওরে বাবা, লজ্জাও পায় বুঝি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমার না জীবনের একটা গল্প, যে বাসর ঘরে স্বামীকে এমন একটা প্রশ্ন করব আর সে উত্তরটা দিবে। প্রশ্নটা কি বলবা তো? আপনি আপনার বউকে কি রকম ভালোবাসবেন একটু বলবেন? আমি শিল্পীর করে মাথাটা দিয়ে বলতে লাগলাম আমার অনুভূতিগুলো। আমার পাগলিটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। মাঝে মাঝে নাস্তাটা আমি বানাবো, কিন্তু প্রতিদিন না। রাত জেগে দুজনে টিভি দেখবো, রাতে জড়িয়ে ধরে ঘুমাবো। কিছু বলতে পারবে না। ক্লান্ত হয়ে গেলে আমার ঘাড়ে মাথা রেখে রেস্ট নেবে। অসুস্থ হলে আমি খাইয়ে দিব তাহাকে। শুধু অসুস্থ না,
অন্য সময় খাইয়ে দেবো তাহাকে। গোসল কিন্তু একসাথেই করব। ভালোটা বেশি আমিই বাসবো। মাঝে মাঝে সারা রাত দুজনে গল্প করে কাটিয়ে দেবো। রাতে জড়িয়ে না দিলে ঘুমাবো না, বউকে ঘুমাতে দেবো না। দরজা খুলতে দেরি হলে রাতে আদর করতে দেরি করব। একটা চাইলে দুইটা দেব, যেমন বাচ্চা, কিস ইত্যাদি। আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। সে বাপের বাড়ি যেতে চাইলে অভিমান করব, কারণ তাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। রান্না খারাপ হলে চুপ করে খেয়ে নেব, তাকে বসতে দেব না। এমন আরও অনেক আবদার। বউয়ের জন্য অভিমান, ভালোবাসা। কথাগুলো শুনে শিল্পী হারিয়ে যায় অজানা শহরে। আমার কথাগুলো তার মন কেড়ে নিল। একটা মেয়ে তার স্বামীর কাছে এসে বেশি আর কি চায়। শিল্পী খুশিতে আমাকে জড়িয়ে ধরে। আর এইভাবে আমাদের ভালোবাসার সংসার চলতে থাকে। আর গল্পটি এখানেই সমাপ্তি হয়। কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে জানাবেন। নতুন গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।